যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, বুল ডেমন এম্পারার কিনিউকে বলে দেয় হাউফি কোথায় আছে। তার সাথে সাথে সে কিনিউকে প্রমিস করে আমি ওই জায়গায় তোমাকে নিজে নিয়ে যাব, কারণ আমি অলরেডি গ্রেট এম্পারারের সাথে কথা বলে নিয়েছি। কিনিউ এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বুল এম্পারারের সাথে ক্ল্যানের ফরবিডেন ল্যান্ডে চলে আসে, যেখানে কিনিউ এক গার্জিয়ানের সাথে ফাইট করে হাউফিকে নিয়ে কেবের ভিতর থেকে বাইরে চলে আসে। এখন হাউফি কিনিউকে এত সময় পরে দেখে অনেক বেশি খুশি ছিল। তার সাথে সাথে সে ইমোশনাল হয়ে বলে তুমি কেমন আছো, যেটাতে কিনিউ বলে আমি ভালো আছি। এটা বলে সে হাউফিকে জড়িয়ে ধরে। এরপরে কিনিউ হাউফিকে জিজ্ঞেস করে তুমি এই জায়গায় কি করছো, যেটাতে হাউফি বলে তোমার কাছ থেকে আলাদা হওয়ার পরে আমি কাল্টিভেশন করার জন্য এই জায়গায় চলে আসি আর তারপরে আমি এই ফরবিডেন ল্যান্ডে ফেসে যাই। এখন এই জায়গায় কাল্টিভেশন করার কারণে আমি এক 8 লেভেলের এম্পারার তো হয়ে যাই, যার জন্য আমার মনে হতো আমি হয়তো তোমার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে গেছি। কিন্তু আজকে তোমাকে ফাইট করতে দেখে আমি জানতে পেরেছি আমি ভুল ছিলাম। এটাতে কিনিউ বলে তুমি এই জায়গায় কতদিন ধরে কাল্টিভেশন করছো, যেটাতে হাউফি বলে আমি এই জায়গায় পুরো 60 বছর ধরে রয়েছি। কখনো কখনো আমার মনে হতো বার্ড ক্ল্যানে গিয়ে সেবলকে খুঁজি, কিন্তু বার্ড ক্ল্যানের সিচুয়েশন খুবই খারাপ, যার জন্য আমি সেবলের লোকেশন খুঁজে পাইনি। এটা শুনে কিনিউ বলে বার্ড ক্ল্যানে কি হচ্ছে, ওখানকার সিচুয়েশন খারাপ কেন, যেটাতে হাউফি বলে আমিও ঠিক জানি না। আমি শুধু সানিওয়ানের কাছে শুনেছিলাম লুজিন নামের একটা পার্সনকে সবাই স্বীকার করার চেষ্টা করছে, যার কারণে ওখানকার সিচুয়েশন তেমন একটা ঠিক নেই। এখন লুজিং নাম শুনে তো কিনিউ শক হয়ে যায় আর সে হাউফিকে বলে তুমি হয়তো জানো না, ছোটোবেলায় আমার ফ্যামিলি আমাকে লুজিং বলে ডাকতো। এটা শুনে তো হাউফি বুঝতে পেরে যায় লুজিং নিশ্চয়ই সেবল হবে, এর মানে ও বিপদের মধ্যে রয়েছে, তাই আমাদের এখনই গিয়ে ওকে হেল্প করতে হবে। যেটা বলে ওরা দুজন সান ইওয়ানের কাছে চলে আসে, যেখানে সান ইওয়ান তো অনেকে বেশি রেগেছিল। আর সে হাউফিকে বলে তুমি এই জিনিসটা কেন বুঝতে পারছো না, তুমি এই কেভের ভিতরে পুরো জীবনে কেবল 3 বারই যেতে পারবে, কিন্তু তুমি এতটা দ্রুত ফরবিডেন ল্যান্ড থেকে বাইরে চলে আসলে আর তুমি স্কাই ক্যাপ্টার টেকনিকও সম্পূর্ণরূপে শেখোনি। যেটাতে হাউফি বলে আমি নিজের ব্রাদারকে অনেক ভালোবাসি আর ওর জন্যই আমি ওই জায়গা ছেড়ে বাইরে চলে এসেছি। এটাতে সানিওয়ান বলে চলো কোনো ব্যাপার না, যখন তুমি বাইরে চলে এসেছো তো এখন থেকে আমি নিজে তোমাকে ট্রেনিং দিব। যেটাতেও হাউফি মানা করে দেয় আর সে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি বেশি সময় এখানে থাকতে পারবো না, আমাকে এবং কিনিউকে দ্রুত এখান থেকে যেতে হবে, কারণ আমাদের থার্ড ব্রাদার বিপদের মধ্যে রয়েছে। এখন সানিওয়ানের এই কথাটা একদমই ভালো লাগে না, সে রেগে নিজের স্টিক ওর দিকে এগিয়ে হামলা করতে যাচ্ছিল কি তখনই কিনিউ হাউফির সামনে এসে বলে আমি আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আপনি আমার ব্রাদারের অনেক ভালো করে দেখাশোনা করেছেন। তার সাথে সাথে আমি এই বিষয়টাও জানি আপনি যা কিছু করছেন তা হাউফির ভালোর জন্যই, কিন্তু আমরা এমন পাওয়ার দিয়ে কি করব যদি সেটার ইউজ করে আমরা নিজেদের ব্রাদারকেও বাঁচাতে না পারি। তার সাথে সাথে হাউফিও সামনে এসে সানিওয়ানকে বোঝানোর চেষ্টা করে। যেসব কিছু শুনে সানিওয়ান হাউফিকে বলে তুমি এখান থেকে যেতে পারো, এখানে তোমার আর কোনো জায়গা নেই, কিন্তু যাওয়ার আগে এই হোলি আর্মার এবং সিক্রেট ওয়েপেন নিয়ে যাও, জানি না ফিউচারে তোমার সাথে কার মোকাবিলা হবে, তুমি এখনও অত বেশি পাওয়ারফুল হওনি। এখন ওই আর্মার পেয়ে তো হাউফি অনেক বেশি খুশি হয়ে যায়, যার পরে হাউফি এবং কিনিউ সানিওয়ানকে গুড বাই বলে সেখান থেকে যেতে লাগে। এখন যাওয়ার আগে সানিওয়ান কিনিউকে বলে তোমার কাছে ওই মিস্টিরিয়াস ম্যাপ ট্রেজার রয়েছে, এটা সেই গোল্ডেন স্ক্রোল যেটা তুমি লি ইয়াং রিয়ালম থেকে পেয়েছিলে। এখন ওটা হাসিল করার জন্য তোমার ওপরে অনেক পাওয়ারফুল লোকেরা হামলা করবে, এর জন্য তুমি সাবধানে থেকো। আর আমরা প্রথমবার জানতে পারি ওই গোল্ডেন স্ক্রোল আসলে একটা মিস্টিরিয়াস টেম্পেলে যাওয়ার ম্যাপ, যেই জায়গায় অনেক মূল্যবান ট্রেজার রয়েছে, এর জন্য সবাই সেটা হাসিল করতে চায়। অন্যদিকে সিন শিফট হয়ে এম্পারার ইউর ওপরে চলে আসে, যে নিজের লেভেলকে ব্রেক থ্রু করার চেষ্টা করছিল, আর কিছু সময় কাল্টিভেশন করার পরে সে ফাইনালি লেভেল 9 এম্পারার হয়ে যায়, যার কারণে এম্পারার ইউ অনেক বেশি খুশি হয়, কারণ ওনার এলাকায় এখন উনি একটা সুপ্রিম মাস্টার হয়ে গেছেন। ওই সময় সেখানে জিনু চলে আসে, যে বলে কিনিউ হাউফিকে নিয়ে বার্ড ক্ল্যানের দিকে যাচ্ছে, যাতে ওরা নিজেদের থার্ড ব্রাদারকে বাঁচাতে পারে। যেটা শুনে এম্পারার ইউ অবাক হয়ে জিজ্ঞেস করে হাউফিকে, যেটাতে জিনু বলে ও এক এপ বিস্ট, যে কিনিউকে নিজের ব্রাদার মনে করে আর ওর জন্য সে নিজের প্রাণ দিতে পারে। তার সাথে সাথে ওদেরকে সাপোর্ট করছে সানিওয়ান, এর জন্য কিনিউয়ের ওপরে হামলা করার আগে আমাদের একটু সাবধান হতে হবে, না হলে বিনা কারণে চারিদিকে আমাদের অনেক শত্রু ক্রিয়েট হয়ে যাবে। যেটাতে এম্পারার ইউ বলে তুমি চিন্তা করো না, আমি সানিওয়ানকে খুব ভালো করে চিনি, ও হাউফিকে বাঁচানোর জন্য আমার সাথে ফাইট অবশ্যই করবে, কিন্তু যদি আমি আগেই হাউফিকে মেরে দেই
তাহলে ও একটা ডেড বডির জন্য আমার সাথে ফাইট করার চেষ্টা করবে না। এরপরে আমরা সেবলকে দেখি যে একটা মেয়ের হাত ধরে কিছু লোকেদের কাছ থেকে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ওইসব হান্টারদের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে ওরা কিছু সময়ের মধ্যেই সেবল এবং ওই মেয়েকে চারিপাশ থেকে ঘিরে নেয়। তার সাথে সাথে ওরা বলে, লুজিং, তুমি এখান থেকে বেঁচে যেতে পারবে না। আসলে সেবল বার্ড ক্ল্যানে আসার পরে নিজের নাম পাল্টে লুজিং রেখেছিল, যার পরে ওইসব হান্টাররা নিজেদের তলোয়ারের সাহায্যে সেবল এবং ওই মেয়ের ওপরে হামলা করে দেয়, যেটা সেবল ব্লক করার নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল। কিন্তু ওই মেয়ে, যার নাম বাইলিং, ওর অবস্থা তেমন একটা ভালো না হওয়ার কারণে সেবল ফাইটে কনসেন্ট্রেট করতে পারছিল না। আর আমরা জানতে পারি বাইলিং সেবলের ওয়াইফ, যে এই মুহূর্তে প্রেগনেন্ট। এরপরে সেবল নিজের এবং বাইলিংয়ের চারিপাশে একটা শিল্ড বানিয়ে নেয় যাতে সে ওকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু ওই হান্টারদের পাওয়ার অনেকটাই বেশি ছিল। আর সেবল এই বিষয়টা বুঝতে পেরে যায়। এর জন্য সে বাইলিংকে বলে, আমরা দুজন এখান থেকে পালাতে পারবো না, এর জন্য তুমি এখান থেকে চলে যাও, আর ততক্ষণ আমি এদের সাথে ফাইট করার চেষ্টা করছি। কিন্তু বাইলিং সেবলকে ছেড়ে যেতে চাচ্ছিল না। সে বলে, যদি আমরা বাঁচি তাহলে একসাথে বাঁচবো, আর যদি মারা যাই তাহলে একসাথে মরবো। কিন্তু সেবল ইমোশনাল হয়ে নিজের ওয়াইফকে বলে, তোমাকে এখন এখান থেকে যেতে হবে, আমাদের সন্তানের জন্য তোমাকে এটা করতে হবে। যেটা বলে সেবল বাইলিংকে ধাক্কা দিয়ে পিছনে পাঠিয়ে দেয়, আর সে নিজের সামনে গিয়ে ওইসব হান্টারদের সাথে ফাইট করতে লাগে। অন্যদিকে সিন শিফট হয়ে হাউফি এবং কিনুয়ের উপরে চলে আসে, যারা বার্ড ক্ল্যানের দিকে যাচ্ছিল। এখন বার্ড ক্ল্যানের বর্ডারে আসার পরে হাউফি কিনুকে বলে, আমরা বার্ড ক্ল্যানের কাছে পৌঁছে তো গেছি, কিন্তু এখন আমাদেরকে সেবলের লোকেশন খুঁজতে হবে, যেখানে কিনিউ আগে থেকেই নিজের একটা ম্যাজিক্যাল বিস্টকে কাজে লাগিয়ে রেখেছিল। আর ওই ম্যাজিক্যাল বিস্ট কিনিউকে বলে, আমি সেবলের লোকেশন ট্র্যাক তো করতে পারছি, কিন্তু ও একটা জায়গায় স্থির থাকছে না, এমনটা মনে হচ্ছে কেউ ওর শিকার করার চেষ্টা করছে। এটা শুনে তো কিনিউ এবং হাউফি দুজনে অনেক বেশি ঘাবড়ে যায়, আর ওরা দুজন নিজেদের স্পিড বাড়িয়ে দ্রুত সেবলের কাছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে কেউ ওদের উপরে হামলা করে দেয়। যেই টাকা ব্লক করার পরে কিনু অবাক হয়ে বলে, কে তুমি, আর তুমি আমাদের উপরে হামলা কেন করছো? তখনই ওরা দুজন সেই জায়গায় এম্পারার ইউয়ের একটা স্পিরিচুয়াল বডি দেখতে পায়, যে ওদেরকে বলে, তোমরা দুজন এখন আমার একটা ট্র্যাপে ফেসে গেছো, যেখান থেকে জীবিত বেরোনো তোমাদের পক্ষে সম্ভব নয়। যেটা শুনে হাউফি ওই ট্র্যাপ ফরমেশনকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ও এমনটা করতে পারে না। তার সাথে সাথে কিনু লক্ষ্য করে ওদের সামনে এম্পারার ইউ এবং ওর ওয়াইফ দাঁড়িয়ে আছে, যেখানে এম্পারার ইউ কিনুকে বলে, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, তুমি আমাকে এত ডিস্টার্ব করেছো, যার জন্যই আমি নিজের লেভেলকে ব্রেক থ্রু করে একটা 9 লেভেলের এম্পারার হয়ে গেছি। কিনু এটা শুনে উত্তর দেয়, এ বিষয়ে কিচ্ছু যায় আসে না যে তুমি কোন লেভেলে পৌঁছে গেছো, তুমি শুধু একটা চোর যে অন্যের জিনিস চুরি করতে চায়। এম্পারার ইউ এটা শুনে একটুকু রাগে না, বরং সে কিনিউকে বলে, এখন তোমার লি ইয়াং ট্রেজারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এমনটাও নয় যে আমি ওই মিস্টিরিয়াস ম্যাপ তোমার কাছ থেকে হাসিল করব না, বরং আমি সেটা হাসিল করে নিজের ওয়াইফ জিনুকে দিব। তার সাথে সাথে আমি এই জায়গায় এসেছি যাতে আমি তোমাকে প্রাণে মারতে পারি, কারণ তুমি আমার অনেক লোকসান করেছো। এখন হাউফির এই কথাগুলো শুনে একটুকু ভালো লাগে না। সে বলে, আমার ব্রাদারের কাছে পৌঁছানোর আগে তোমাকে আমার মোকাবিলা করতে হবে। এখন এটা বলে হাউফি এম্পারার ইউয়ের ওপরে হামলা করতে চলে যায়, কিন্তু জিনু শুধু নিজের এক অ্যাটাকেই ওকে পিছনে পাঠিয়ে দেয়। যেটা দেখে কিনু হাউফিকে সাহায্য করতে যেতেই লাগে কি এম্পারার ইউ ওর ওপরে হামলা করে বলে, তুমি অনেক বড় বোকা, তোমার সিচুয়েশন এমন নয় যে তুমি ওকে সাহায্য করতে পারবে। প্রথমে তুমি নিজের জীবনের বিষয়ে ভাবো, কারণ আজকে তুমিও এই জায়গায় মরবে। যেটা বলার সাথে সাথেই এম্পারার ইউ এবং জিনু নিজেদের কম্বাইন্ড সর্ট ফরমেশনকে অ্যাক্টিভেট করে কিনুয়ের উপরে হামলা করে দেয়। এখন ওই অ্যাটাককে নিজের দিকে আসতে দেখে কিনুও নিজের হোলি আর্মারকে অ্যাক্টিভেট করে নেয়, কিন্তু সেটা ওই কম্বাইন্ড তলোয়ারকে বেশিক্ষণ সময় ব্লক করতে পারে না, আর ওই তলোয়ার কিনুয়ের আরপার হয়ে যায়, আর সে সোজা নিচে একটা পাহাড়ের উপরে এসে পড়ে। এটা দেখে তো হাউফির ওর জন্য অনেক বেশি চিন্তা হতে লাগে। তার সাথে সাথে ওর রাগও আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর ও নিজের জায়ান্ট স্পিরিচুয়াল ফর্মকে অ্যাক্টিভেট করে নেয়। যেটা দেখে এম্পারার ইউ নিজের এবং জিনুর চারিপাশে একটা শিল্ড ক্রিয়েট করে। এখন হাউফি রেগে কন্টিনিউ ওই শিল্ডের উপরে হামলা করছিল। তার সাথে সাথে সে এম্পারার ইউকে বলে, আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। অন্যদিকে এম্পারার ইউ ওকে বলে, আমার শত্রুতা কিনুয়ের সাথে ছিল, যাকে আমি অলরেডি প্রাণে মেরে ফেলেছি, যদি তুমি চাও তাহলে এখান থেকে যেতে পারো। কিন্তু হাউফি রেগে বলে, তুমি আমার ব্রাদারের প্রাণ নিয়েছো, এমনটা তো হতেই পারে না যে আমি তোমাদেরকে এখান থেকে জীবিত ফিরে যেতে দিব। যেটা বলে হাউফি নিজের স্টিক ইউজ করে কন্টিনিউ ওই শিল্ডের ওপরে হামলা করছিল, যেটাতে এম্পারার ইউ এখন রেগে বলে, আমি তোমার ওপরে দয়া দেখানোর চেষ্টা করেছিলাম,
আমি জানি তুমি গ্রেট এপ এম্পায়ারের ডিসেন্ডেন্ট, এই কারণে আমি তোমাকে এখান থেকে যাওয়ার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন তুমি আর আমার সামনে কোনো রাস্তা খোলা রাখোনি, যেটা বলে সে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক হাউফির ওপরে করে দেয়। এখন ওই অ্যাটাক হাউফির ওপরে হিট হতে পারতো, তখনই আমরা দেখি কিনুয়ের জ্ঞান ফিরে আসে, যে হাউফিকে তৎক্ষণাৎ নিজের স্পিরিচুয়াল মেনশনে পাঠিয়ে দেয়। যেখানে পৌঁছে হাউফি অবাক হয়ে বলে, কিনু তুমি জীবিত আছো? যেটাতে কিনু বলে, হ্যাঁ, আমার ইনজুরি অনেক বেশি খতরনাক ছিল, কিন্তু আমার মেন্ডেরিয়ান্স একদম ঠিক হওয়ার কারণে আমি ব্ল্যাক হোলের এনার্জির সাহায্যে নিজেকে হিল করে নিয়েছি। এখন জিনু কিনুকে জীবিত দেখে অবাক হয়ে এম্পারার ইউকে বলে, এই ছেলে বেঁচে কীভাবে গেল? যেটাতে এম্পারার ইউ বলে, এই ছেলের কাল্টিভেশন কোনো নর্মাল কাল্টিভেশন নয়, এ এক খুবই খতরনাক টেকনিকের ইউজ করে নিজেকে পাওয়ারফুল বানাচ্ছে। কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এর কাছে এখন আর এত বেশি এনার্জি বাকি নেই যে এ আবারও নিজেকে হিল করতে পারবে। আর যতক্ষণ এরা আমার ট্র্যাপ ফরমেশনের মধ্যে রয়েছে, এরা জীবিত এখান থেকে ফিরে যেতে পারবে না। এখন এই বিষয়টা হাউফিও খুব ভালো করে জানতো। এর জন্য সে কিনিউকে বলে, ব্রাদার তুমিও দ্রুত স্পিরিচুয়াল মেনশনে চলে এসো। কিন্তু কিনিউ জানতো ও নিজের সমস্ত এনার্জির ইউজ অলরেডি করে নিয়েছে, ওর কাছে এত বেশি এনার্জি নেই যে ও স্পিরিচুয়াল মেনশন পর্যন্ত পৌঁছতে পারবে। যেটাতে হাউফি বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকেই বাইরে বের করো। কিন্তু কিনিউ এমনটাও করে না, আর সে এম্পারার ইউকে বলে, তুমি অনেক দিন ধরে আমার জীবনকে মুশকিল করে তুলেছ। যখন আমি হিউম্যান ওয়ার্ল্ডে ছিলাম তখন তুমি নিজের মেসেঞ্জার ইউজ করে আমার ফ্যামিলিকে মারার চেষ্টা করেছিলে। তার সাথে সাথে তুমি ম্যাপেল স্টারে বসবাসকারী সবারই বেঁচে থাকা মুশকিল করে তুলেছ। তুমি সব সময় লোকেদের ক্ষতি করেছ। শুধুমাত্র আমাকে ধরার জন্য তুমি একটা পুরো প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দিয়েছো। কিন্তু এখন অনেক হয়েছে, আজকে আমি তোমার কাছ থেকে পালাবো না, আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে ফাইট করব। এম্পারার ইউ এ সমস্ত কথা শুনে বলে, আচ্ছা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করতে চাও, তাহলে চলো আজকে আমি তোমার নিঃশ্বাসই বন্ধ করে দিচ্ছি। এখন এটা বলে সে সামনে এগিয়ে কিনুয়ের উপরে হামলা করতে যাচ্ছিলই কি তখনই এক ইয়েলো অ্যাটাক এসে এম্পারার ইউকে মাঝখানে থামিয়ে দেয়। এখন ওই অ্যাটাক আর কেউ না বরং ড্র্যাগন এম্পারার করেছিল। এখন ড্র্যাগন এম্পারার ইউকে বলে, আজকের দিন তুমি আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের ওপরে হামলা করে নিজের লিমিট ক্রস করে ফেলেছো। অন্যদিকে বুমিং দ্রুত কিনিউয়ের কাছে এসে ওকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আমি আর আমার ফাদার বুজিকে খোঁজার জন্য তোমার কাছে আসছিলাম, কিন্তু এখানে আসার পরে আমরা দেখতে পাই তোমার অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গেছে। যেটাতে কিনিউ ওকে ধন্যবাদ জানিয়ে বলে, হ্যাঁ তোমরা ঠিক সময়ে চলে এসেছো, কারণ এরা অলরেডি আমার হোলি আর্মারকে ব্রেক করে দিয়েছে। আমি জানতাম না আমি এদের সাথে কতক্ষণ ফাইট করতে পারতাম। এখন এ সমস্ত কথা ড্র্যাগন এম্পায়ারও শুনছিল, আর সে রেগে নিজের এনার্জি অ্যাক্টিভেট করে বলে, তুমি কিনুয়ের হোলি আর্মার ব্রেক করেছো, তোমার এত বড় সাহস কী করে হলো? এখন ড্র্যাগন এম্পায়ারকে এত বেশি রেগে যেতে দেখে এম্পায়ার ইউ বলে, আচ্ছা এখন আমি বুঝতে পারছি এই ছেলের মধ্যে এত সাহস কোথা থেকে আসলো যে এ আমার বিপক্ষে যায়। আসলে তোমার মতো লোকেদের কারণে কিনু এত বেশি সাহস পেয়েছে। তার সাথে সাথে জিনু বলে, আপনি কি সত্যি সত্যি এই ছেলের জন্য আমাদের সাথে ফাইট করতে চান? এখন জিনুর এরকম কথা শুনে ড্র্যাগন এম্পায়ার বলে, অনেকটা সময় হয়ে গেল আমরা ফাইট করিনি, আর এর কারণে তোমরা হয়তো ভুলে গেছো আমি কে। তোমরা দুজন মিলে আমাকে হারাবে, এটা তো অনেক বেশি ফানি ব্যাপার। তোমরা তো আমার এক অ্যাটাকের সামনে টিকতে পারবে না। বন্ধুরা তোমরা একবার নিজে ভেবে দেখো, যেখানে ড্র্যাগন এম্পায়ারের ছেলে বুজি একাই এদের দুজনকে হারাতে পারবে, তাহলে ড্র্যাগন এম্পায়ার এদের কি অবস্থা করবে? অন্যদিকে এই বিষয়ে অজানা এম্পায়ার ইউ এবং জিনু নিজেদের কম্বাইন্ড সর্ড ফরমেশনের সাহায্যে ড্র্যাগন এম্পায়ারের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ড্র্যাগন এম্পায়ার তো ওদের অ্যাটাককে রিফ্লেক্ট করে জিনুর উপরে থ্রো করে দেয়, যার কারণে জিনু অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এম্পায়ার ইউ দ্রুত জিনুর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে, জিনু তুমি কি ঠিক আছো? যেটাতে জিনু বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ড্র্যাগন এম্পায়ার আমাকে প্রাণে মারতে চায়নি, যদি ও চাইতো তাহলে এক অ্যাটাকেই আমাদেরকে মেরে ফেলতে পারতো, কারণ তুমি দেখলে ড্র্যাগন এম্পায়ার শুধু নিজের এক হাতের সাহায্যেই আমাদের সবথেকে পাওয়ারফুল অ্যাটাককে ব্লক করে আমাকে আহত করে দিল। এখন এই সমস্ত কথা শুনে এম্পায়ার ইউ হার মেনে ওখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে কিনিউ ড্র্যাগন এম্পায়ারকে দেখে বলে, ইনি তো অনেক বেশি পাওয়ারফুল। এরপরে ড্র্যাগন এম্পায়ার কিনিউয়ের কাছে এসে ওকে বলে, তুমি কি ঠিক আছো? যেটাতে কিনিউ ড্র্যাগন এম্পায়ারকে বলে, আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সাথে কিনু বুঝতে পেরে গিয়েছিল ড্র্যাগন এম্পায়ার ওর কাছে কি চায়। এর জন্য সে বলে, আপনি ইয়েলো স্টারে আমার জন্য অপেক্ষা করুন, আমি বুজির সাথে কথা বলে ওকে সেখানে নিয়ে আসবো। যার পরে কিনু স্পিরিচুয়াল মেনশনে চলে যায়, যেখানে হাউফি আগে থেকেই অনেক বেশি চিন্তিত হয়ে কিনুয়ের অপেক্ষা করছিল। আর সে যখনই কিনুকে নিজের সামনে একদম ঠিক অবস্থায় দেখে
তো সে খুশি হয়ে বলে, ব্রাদার তুমি ঠিক আছো তো? যেটাতে কিনিউ ওকে শান্ত করিয়ে বলে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, এখনকার মতো তুমি নিজের ইনজুরি হিল করার দিকে ধ্যান দাও, আর ততক্ষণ আমার বুজির সাথে কিছু কাজ আছে, আমি ওর সাথে সাক্ষাৎ করে আসছি। যেটা বলে কিনিউ সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বুজিকে মাস্টার লিয়ানের আর্টিফ্যাক্টে দেখি, যেখানে সে ফাইটে প্র্যাকটিস করছিল। এখন কিনিউ ওর কাছে এসে ওকে বলে, বুমিং তোমার সাথে দেখা করতে চায়। এখন বুজিও নিজের ব্রাদারকে অনেক বেশি ভালোবাসত, এর জন্য সে দেখা করার জন্য মেনে চায়। আর সে বলে, চলো ওর সাথে সাক্ষাৎ করে আসি। যেটা শুনে কিনিউ ওকে টেলিপোর্ট করে ইয়েলো বার্ড স্টারে নিয়ে আসে, যেখানে বুমিং আগে থেকেই ওর অপেক্ষা করছিল। এখন বুজি আর বুমিং একে অপরকে এত সময় পরে দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে বুজি নিজের ব্রাদারকে বলে, অনেকের সময় হয়ে গেল কিন্তু তুমি এখনও ঠিক আগের মতোই রয়েছো। নিজের ভাইয়ের এই কথা শুনে বুমিং একটু ইমোশনাল হয়ে বলে, কিন্তু ফাদার অনেকে বেশি পাল্টে গেছে। জবে থেকে তুমি ওনার কাছ থেকে দূরে গিয়েছো, উনি সবসময় শুধু তোমার বিষয় ভাবেন। তুমি কি একবার ওনার সাথে সাক্ষাৎ করতে পারো না? এখন বুজির নিজের ভাইয়ের এই কথা একটুকু ভালো লাগে না। এর জন্য সে কিনিউকে বলে, আমি নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করে নিয়েছি, এর জন্য আমাকে ফেরত পাঠিয়ে দাও। এখন বুমিং তো এত সহজে হার মানতে চাচ্ছিল না। আর সে বুজির সামনে এসে বলে, প্লিজ ভাই, আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার যাওয়ার পর থেকে ফাদার সবসময় শুধু আফসোস করেছেন। উনি তোমার সাথে যা সব কিছু করেছেন সেগুলো ভুল ছিল, আর উনি এর জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থীও। তুমি প্লিজ ওনার সাথে একবার সাক্ষাৎ করো। এটা শুনে বুজি একটু রেগে বলে, হ্যাঁ উনি আমার সাথে সাক্ষাৎ করতে চান, কারণ আমি এক রেড মিউটেটেড ড্র্যাগন বিস্ট। যদি আমি কোনো নর্মাল ড্র্যাগন বিস্ট হতাম তাহলে কি উনি আমার সাথে সাক্ষাৎ করতে চাইতেন? তোমার কি মনে নেই ফাদার আগের বার আমাদের সাথে কি করেছিল? এখন এটা বলে সে নিজের ফাদারের কথা মনে করতে লাগে, যেখানে আমরা দেখতে পাই ড্র্যাগন এম্পারার আগে অনেকে বেশি কোল্ড হার্টেড ছিলেন, আর উনি বুজিকে কোনো গ্রিন ক্রিস্টাল স্টারে পাঠাতে চাচ্ছিলেন যাতে সে কাল্টিভেশন করে নিজেকে স্ট্রং বানাতে পারে। এখন বুমিং ওনাকে বোঝানোর চেষ্টা করে যে বুজির মধ্যে এনশিয়েন্ট ব্লাড লাইন রয়েছে, যার মানে বুজি আমাদের সাথে থেকেও নিজেকে পাওয়ারফুল বানাতে পারবে। কিন্তু ড্র্যাগন এম্পারার রেগে বলে, আমি দুর্বল লোকেদেরকে একদমই পছন্দ করি না। তোমরা দুজন ড্র্যাগন প্রিন্স, তোমাদেরকে যে করেই হোক পাওয়ারফুল হতেই হবে। উনি বুজিকে একটুকু রেসপেক্ট করতেন না। এখন বুমিং নিজের ভাইকে অনেক বেশি ভালোবাসত, এর জন্য সে বুজিকে বলে, আমি আরও একবার ফাদারকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু বুজি সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে নিজের ফাদারের মুখ আর কখনো দেখবে না, যার জন্য সে রেগে ড্র্যাগন ক্ল্যান ছেড়ে দেয়। এখন প্রেজেন্টে বুমিং বুজিকে বলে, তোমার যাওয়ার পরে যখন আমরা খবর পাই লিয়াং রিয়ালমের এম্পারার তোমাকে নিজের বিস্ট প্যাট্রামে আটক করে ফেলেছে, এখন এটা শুনে তো আমার থেকে বেশি ফাদার রেগে যান, আর উনি রেগে লিয়াং রিয়ালমের এম্পারারকে খুঁজতে লাগেন। এই সমস্ত কথা শুনে বুজি মনে করে কিভাবে ওর সাক্ষাৎ লিয়াং রিয়ালমের এম্পারারের সাথে হয়েছিল, যেখানে সে একটা হোলি আর্মার নিতে গিয়েছিল, যার জন্য বুজি লিয়াং রিয়ালমের এম্পারারকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বলে, যদি আমি তোমাকে হারিয়ে দেই তাহলে তুমি আমাকে ওই হোলি আর্মার দিয়ে দিবে, অন্যদিকে যদি আমি হেরে যাই তাহলে তুমি যা চাইবে আমি তাই করব। এখন লিয়াং রিয়ালমের এম্পায়ার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, যার পরে ওদের দুজনের মধ্যে এক খুবই খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। এখন ফাইটের শেষে বুজি হেরে গিয়েছিল, যার কারণে লিয়াং রিয়ালমের এম্পায়ার বুজিকে নিজের বিস্ট প্যাট্রামে আটক করে নেয়, যাতে সে ফিউচারে ফাইটের সময় বুজিকে ইউজ করতে পারে। এখন বুজির এরকম স্টোরি শোনার পরে কিনিউ সামনে এসে বুজিকে বলে, তুমি কি আমার স্টোরির বিষয়ে কিছু জানো? আমার পুরো ফ্যামিলিতে সবথেকে বেশি উইক আমি ছিলাম, এর জন্য আমার মনে হতো ফাদার একটুকু আমাকে রেসপেক্ট করে না। আমি সবসময় শুধু ওনার ভালোবাসা হাসিল করার চেষ্টা করতাম, কিন্তু একদিন আমি বুঝতে পারি উনি আমাকে নিজের কাছ থেকে দূরে শুধু এর জন্যই পাঠাতে চাইছিলেন যাতে আমি ওনার সাথে কোনো ফাইটে ইনভলভ হতে না পারি, কারণ উনি জানতেন আমি অনেক বেশি দুর্বল আর আমি নিজের প্রোটেকশন নিজে করতে পারবো না, আর এই কারণে উনি আমার সেফটির জন্য আমাকে নিজের কাছ থেকে দূরে রাখতেন। কিন্তু একদিন যখন আমি নিজের পাওয়ার প্রুফ করি, তারপর থেকে ফাদার আমাকে রেসপেক্ট করতে শুরু করেন, আর উনি আমাকে ঠিক সেই রকমভাবেই ভালোবাসতে শুরু করেন যেরকমটা উনি আমার অন্যান্য ভাইদের বাসতেন। বুঝি আমার মনে হয় তোমারও ঠিক এইরকমই সিচুয়েশন। যদি তুমি আঙ্কেলের সামনে নিজের পাওয়ারকে একবার প্রুফ করতে পারো তাহলে উনিও ঠিক তোমাকে সেই রকমই রেসপেক্ট করবেন যেমনটা তুমি চাও। এখন কিনিউয়ের এ সমস্ত কথা শুনে বুজি বুমিংকে বলে, চলো ফাদারকে এখানে ডেকে নাও, আমি ওনার মুখ থেকে শুনতে চাই উনি কি বলতে চান। যেটা শুনে বুমিং খুশি হয়ে নিজের ফাদারকে সিগন্যাল পাঠিয়ে দেয়, আর কিছু সময় পরে ড্র্যাগন এম্পারার সেই জায়গায় চলে আসে, যে বুজিকে বলে, তোমাকে অনেকদিন পর দেখে আমার খুব ভালো লাগছে। আমি জানি আগে আমার ব্যবহার তোমার সাথে একদমই ঠিক ছিল না, ড্র্যাগন ক্ল্যানে তোমার খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, তোমার হয়তো এটাই মনে হচ্ছে আমি খুবই কোল্ড হার্টেড পারসন, কিন্তু আমি কি করব,
আমি যেভাবে শিখেছি ঠিক সেভাবে তোমাকেও শেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি জানি এমনটাতে তুমি খুবই হার্ট হয়েছো। কিন্তু বুঝি এই কথাটা একদম সত্যি যে যখন আমি জানতে পারি লি ইয়াং রিয়েলমের এম্পারার তোমাকে আটক করেছে, তখন আমার অনেক বেশি রাগ এবং গিল্টি ফিল হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি গিয়ে লি ইয়াং রিয়েলমের এম্পারারকে প্রাণে মেরে ফেলি। ও কি করে আমার ছেলেকে আটক করলো? এখন বুঝি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ফাদারের সমস্ত কথা শুনছিল। অন্যদিকে ড্র্যাগন এম্পারার বলে, আমি জানি এটা আমাদের শেষ সাক্ষাৎ। তুমি হয়তো আমার সাথে একদমই কথা বলতে চাও না। আমার মনে হচ্ছে আমি নিজের ভুল বুঝতে অনেকটা দেরি করে ফেলেছি। এখন বুঝি এ সমস্ত কথা শুনে নিজের ফাদারকে বলে, ব্যাস, আমি শুধু তোমাকে একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে যদি আমি এক মিউটেটেড রেড ড্র্যাগন বিস্ট না হয়ে এক নর্মাল ড্র্যাগন হতাম, তখনও কি তুমি আমাকে নিজের ছেলে হিসেবে অ্যাকসেপ্ট করতে? যেটাতে ড্র্যাগন এম্পারার বলে, প্রথমে আমি এই প্রশ্নের উত্তর জানতাম না, কিন্তু আমি এখন এর উত্তর জানি। যদি তুমি লি ইয়াং রিয়েলমের এম্পারারের হাতে আটক না হতে, তাহলে ওই সময় আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতাম। কিন্তু এরপরে আমাদের সাক্ষাৎ আর হয়নি। তুমি কি নিজের ফাদারকে আরেকটা সুযোগ দিতে পারো না? তার সাথে সাথে ড্র্যাগন এম্পারার বলে, এখন অনেকটা সময় কেটে গেছে। এই কথাটা সত্যি যে আমি তোমার উপরে এত কঠোর এর জন্যই ছিলাম কারণ আমি তোমাদেরকে পাওয়ারফুল বানাতে চেয়েছিলাম। তাই আমি সবসময় তোমাদেরকে শুধু কাল্টিভেশন করতে বলতাম। হতে পারে ওই সময় আমি তোমাদের উপরে একটু বেশি প্রেশার দিয়ে দিয়েছিলাম আর তোমাদের ফিলিংসের একটুকু ধ্যান দিইনি। এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। যেসব কিছু বলে ড্র্যাগন এম্পারার আস্তে আস্তে সেখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই আমরা দেখি বুঝি প্রথমবার ওনাকে ফাদার বলে ডাকে। এটা শুনে তো ড্র্যাগন এম্পারার অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে বুঝি বলে, আমি তোমাকে ফাদার বলে ডেকেছি এর মানে এটা না যে আমি ড্র্যাগন টেনে ফিরে যাব। যেটাতে ড্র্যাগন এম্পারার বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জীবন, তুমি যেভাবে চাও নিজের জীবন কাটাতে পারো। আমি তো শুধু এই বিষয়ে খুশি যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। যার পরে আমরা দেখতে পাই বুমিং বুজির হাত ধরে সোজা নিজের ফাদারের দিকে নিয়ে যেতে লাগে। আর এভাবেই ওরা তিন বাবা ছেলে কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে, যেখানে বুমিং বলে, চলো এখন আমরা সবাই সব কিছু ভুলে গিয়ে এক ফ্যামিলি হয়ে যাই। যেটাতে ড্র্যাগন এম্পারার বলে, তুমি একদম ঠিক বলছো, আজকের দিন আমার জন্য অনেক বেশি আনন্দের। আর এভাবেই ওরা আবারও রিইউনাইট হয়ে যায়। কিনিউ দূর থেকে ওদেরকে দেখে নিজের ফ্যামিলির কথা মনে করতে লাগে আর বলে, আশা করব তোমরা সবাই ঠিক আছো। তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই কিং ইউয়ের মিটিওর স্টোন হঠাৎ করে গ্লো করতে লাগে আর সেটা নিজের ফার্স্ট ফর্মকে ব্রেক করে সেকেন্ড ফর্ম মানে হ্যাভেনলি সোল ফর্মে চলে আসে। যেটা দেখে তো কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর নেক্সট ডের সিন দেখানো হয়, যেখানে কিনিউ হাউফিকে নিয়ে সেবলকে বাঁচানোর জন্য রওনা দিয়ে দেয়। এখন অনেকক্ষণ সময় যাত্রা করার পরেও এরা সেবলের লোকেশন খুঁজে পায় না। এর জন্য হাউফি কিনিউকে বলে, কেননা তুমি নিজের ম্যাজিক্যাল বিস্টকে আবারও বলো সেবলকে ট্র্যাক করার জন্য। এখন কিনিউ হাউফির কথা শুনে নিজের বিস্টকে সেই জায়গায় আনে। তার সাথে সাথে সে বার্ড ক্ল্যানের ম্যাপও বাইরে বের করে নেয়। এরপরে হাউফি ওই বিস্টকে বলে, এই ম্যাপে দেখে আমাদেরকে বলো সেবল এই মুহূর্তে এক্স্যাক্ট কোথায় আছে। যেটাতে ওই বিস্ট সেবলের এনার্জি ফিল করে ফাইনালি হাউফি এবং কিনিউকে সেবলের এক্স্যাক্ট লোকেশনের বিষয়ে বলে দেয়। এরপরে সিন শিফট হয়ে সেবলের পরে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ওই তিন হান্টার এখনও সেবলকে ঘিরে রেখেছিল আর ওরা সেবলকে বলে, তুমি সত্যিই অনেক বড় জিনিয়াস, আর যদি আমরা তোমাকে জীবিত ছেড়ে দেই তাহলে হতে পারে আগামী 300 বছরে তুমি কাল্টিভেশন করে নাম্বার 1 ডেভিল এম্পারার হয়ে যাও। কিন্তু আমরা এরকমটা চাই না, এর জন্য আজকে তোমাকে মরতে হবে। যেটাতে সেবল এখনও কিচ্ছু বুঝতে পারছিল না। সে রেগে ওই তিন হান্টারকে বলে, তোমরা আমার কাছ থেকে কী চাও? আমাকে বিনা কারণে শিকার করার মানেটা কি? যেটাতে এক হান্টার বলে, তুমি এখনও বুঝতে পারোনি, এটা আমাদের এম্পারারের হুকুম আর আমরা শুধু অর্ডার ফলো করছি। যেটা শুনে সেবল বুঝতে পেরে যায় ডেভিল এম্পারার ওকে মারতে যাচ্ছে, কিন্তু কেন সে এই বিষয়ে এখনও বুঝতে পারছিল না। অন্যদিকে দুই হান্টার সামনে এগিয়ে ওর ওপরে হামলা করা শুরু করে দেয়, যেটা দেখে সেবল নিজের ইউনিক কমব্যাক্ট স্টাইলকে অ্যাক্টিভেট করে নেয়, যার সাহায্যে সেবল ওই দুই হান্টারের মোকাবিলা খুব ভালো করে করতে পারছিল। কিন্তু তখনই হঠাৎ করে ওই 3 নাম্বার হান্টার সেবলের ওপরে একটা স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যেটা সেবল নিজের স্পিয়ারের সাহায্যে ব্লক করে। এটা দেখে ওই 3 হান্টার একসাথে মিলে সেবলের উপরে হামলা করতে লাগে। সেবল পুরো সাহসিকতার সাথে ওদের মোকাবিলা করছিল, কিন্তু এই ফাইটের দরুন যখন সেবল এক হান্টারের সাথে বিজি হয়ে যায়, তখনই অপর এক হান্টার বাইলিংয়ের কাছে এসে ওর ওপরে হামলা করে দেয়। এখন বাইলিংকে এরকমভাবে আহত দেখে সেবল সোজা বাইলিংয়ের কাছে চলে আসে, যেখানে সে ওকে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি এখান থেকে চলে যাও। কিন্তু বাইলিং এখনও সেবলকে ছেড়ে যেতে মানা করে। এরপরে সেবল ওই 3 হান্টারকে বলে, তোমরা আমার ফ্যামিলিকে ইনজোর্ড করে একদমই ভালো করনি, হতে পারে আজকে এই জায়গায় আমি মারা যাব।
কিন্তু আমি প্রমিস করছি তোমরাও কেউ জীবিত থাকবে না। এখনও সেবল এসব কিছু বলছিল কি, অন্যদিকে আমরা কিনিউ এবং হাউফিকে দেখি যারা ওর খুব কাছাকাছি চলে গিয়েছিল। অন্যদিকে ওই হান্টারদের লিডার নিজের একটা পাওয়ারফুল টেকনিকের সাহায্যে সেবলের উপরে হামলা করে দেয়, কিন্তু সময় থাকতেই ওই জায়গায় কিনিউ এবং হাউফি চলে আসে যারা ওই অ্যাটাককে ব্লক করে নিয়েছিল। সেবল নিজের দুই ব্রাদারকে এই জায়গায় দেখে অনেক খুশি হয়ে বলে, ভাই তোমরা চলে এসেছো। এখন কিনিউও সেবলকে দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়, আর সে সবার প্রথমে সেবলকে দুটো হিলিং পিল দেয়, যেটার ইউজ করে সেবল এবং ওর ওয়াইফ নিজেকে হিল করে নেয়। অন্যদিকে হান্টারদের লিডার বলে, তোমরা দুজন কে? তোমরা কি জানো আমরা ডেভিল এম্পারারের লোক, আর তোমরা আমাদের মিশনের মাঝখানে আসছো, এটা তোমাদের জন্য একদমই ভালো হবে না। যেটাতে হাউফি রেগে বলে, তোমরা আমার ব্রাদারকে ইনজোর্ড করে একদমই ঠিক করোনি। এটা বলে সে ওইসব হান্টারদের ওপরে হামলা করা শুরু করে দেয়। তার সাথে সাথে সে বলে, আজকে আমি তোমাদেরকে নিজের 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের মজা দেখাবো, যেটার ইউজ করে হাউফি এক হান্টারকে খুব সহজেই মেরে ফেলে। অন্যদিকে কিনিউ স্কাই ব্রেকিং মিটিওর ফিঙ্গার টেকনিকের ইউজ করে অপর এক হান্টারকে খতম করে দেয়। এখন এই দুই হান্টারকে এত সহজে মরতে দেখে তৃতীয় হান্টার ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিনিউ বুঝতে পারছিল না ওই 3 হান্টার সেবলকে প্রাণে মারতে কেন যাচ্ছিল। এর জন্য সে সেবলকে জিজ্ঞেস করে, ওদের সাথে তোমার কিসের শত্রুতা? যেটাতে সেবল বলে, আমার এই গল্প সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন আমি এই 3 রিয়েলামে নিজের কাল্টিভেশন করতে এসেছিলাম। সব কিছু একদম ঠিকই চলছিল, আমি একা নিজের কাল্টিভেশন প্র্যাকটিস করছিলাম। ওই সময় বাইলিং নিজের সিস্টারের সাথে কিছু হার্ব কালেক্ট করতে আমার কাছে পৌঁছায়, কিন্তু আমি ওদেরকে সেখানে ফিল করতে পারিনি, আর ভুল করে আমি নিজের স্পিয়ার ওদের দিকেই থ্রো করে দিই। কিন্তু যখন আমি ওদেরকে দেখি, আমি নিজের সম্পূর্ণ চেষ্টা করে ওদের দুজনকে বাঁচাই, আর এই দরুন আমি ইনজোর্ড হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যার পরে বাইলিং এবং ওর সিস্টার আমাকে নিজেদের বাড়িতে নিয়ে যায়, যেখানে ওরা আমার খুব ভালো করে দেখাশোনা করে। সেবল আস্তে আস্তে ঠিক হয়ে ওঠে, আর এইভাবেই সময় পেরিয়ে যায়। বাইলিং আর সেবল একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর একদিন সেবল বাইলিকে বিয়ে করে নেয়। এদের জীবন খুবই সুন্দর চলছিল। সেবলও প্র্যাকটিস করে নিজেকে অনেকে বেশি পাওয়ারফুল বানিয়ে নিয়েছিল। কিন্তু তখনই একদিন সেই জায়গায় ব্রাদার জং চলে আসে, যে আসলে কিনিউয়ের ফ্রেন্ড লিডার ছিল, আর সে সেবলকে দেখে অনেকে বেশি খুশি হয়ে যায়। আর ব্রাদার জংও বার্ড ক্ল্যান থেকেই বিলং করতো। এর জন্য সেবল যখন ওকে জিজ্ঞেস করে, ব্রাদার জং তুমি এখানে কি করছো? এটাতে ব্রাদার জং বলে, আমাকে ডেভিল এম্পারার নিজের সাথে অ্যাপয়েন্ট করে নিয়েছে, আর উনি চান আমি ওনার জন্য কিছু কাজ করি। তার সাথে সাথে ব্রাদার জং বলে, হিউম্যান ওয়ার্ল্ডে আমাদের সাক্ষাৎ হয়েছে অনেক বছর হয়ে গেল, আমার তো বিশ্বাসই ছিল না আবারও তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এমনিতেও এখন কিনিউ কোথায়, ও কি ঠিক আছে? সেবল এটা শুনে একটু উদাস হয়ে বলে, আমি নিজেও জানি না ব্রাদার এখন কোথায়। আমি এখন এত বেশি পাওয়ারফুল হইনি যে এক স্টার থেকে অন্য স্টারে নিজেকে টেলিপোর্ট করতে পারবো। এখন সেবল যখন এসব কিছু বলছিল, তখন সে লক্ষ্য করে ব্রাদার জং একটু টেনশনে রয়েছে। এর জন্য সে ওকে জিজ্ঞেস করে, ব্রাদার জং যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। এটা শুনে ব্রাদার জং বলে, আসলে আমাকে এই জায়গায় একটা মিশনের জন্য পাঠানো হয়েছে, আর তুমি তো জানো আমি এখন ডেভিল এম্পারারের জন্য কাজ করছি, যে বার্ড ক্ল্যানের সবথেকে পাওয়ারফুল এম্পারার। তার সাথে সাথে ব্রাদার জং সেবলকে অফার দেয় যে যদি তুমি আমাদের ডেভিল এম্পারারের সাথে কাজ করো তাহলে তুমি কিনিউ এবং হাউফির লোকেশনের বিষয়েও জানতে পেরে যাবে। যেটাতে সেবল বলে, আমি নিজের ওয়াইফকে বলে দেখব, যদি ও মেনে যায় তাহলে আমি ডেভিল এম্পারারের সাথে কাজ করতে রাজি। এরপরে সে ব্রাদার জংকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। দেন পুরো 3 মাস পর একদিন সন্ধ্যায় সেবল নিজের ওয়াইফের সাথে একটা রেস্টুরেন্টে এসেছিল। তখনই সেবল কিছু আওয়াজে শুনতে পায়, আর ওরা যখন বাইরে আসে তো ওরা দেখতে পায় বাইলিংয়ের পুরো গ্রামে আগুন লেগে গেছে, আর বাইলিংয়ের পুরো ফ্যামিলিও সেই আগুনে পুড়ে মারা যায়। তার সাথে সাথে বাইলিং এবং সেবলকেও মারার চেষ্টা করা হচ্ছিল। এর জন্য সেবল নিজের নাম পাল্টে লুজিং রেখে দেয়। সেবল এখানে রেগে বলে, সবকিছু একদম ঠিকই চলছিল, আমি আর বাইলিং এক খুব সুন্দর জীবন কাটাচ্ছিলাম, কিন্তু যখনই ব্রাদার জং আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলো তারপর থেকে এসব কিছু হয়েছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এসব কিছু ওই করেছে। কিনিউ সেবলের এই কথা শুনে বলে, এটাতে ব্রাদার জংয়ের কী লাভ? ও এমনটা কেন করবে? যেটাতে সেবল বলে, আমি জানি না ও আমার সাথে এমনটা কেন করেছে। ও ডেভিল এম্পারারের জন্য কাজ করে, আর নিশ্চয়ই ডেভিল এম্পারারের অর্ডারে ও এমনটা করেছে। এখন কিনিউ সমস্ত কথা শুনেও ব্রাদার জংকে সম্পূর্ণরূপে অবিশ্বাস করতে পারছিল না, কারণ লিয়াং রিয়ালামে কিনিউকে ব্রাদার জং অনেক সাহায্য করেছিল। তাহলে ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা কেন করবে? যেসব কিছু শুনে বাইলিং নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, আমার মনে হয় এসব কিছু সেবলকে মারার জন্য করা হচ্ছে, কারণ সেবল একটা সুপার গ্রেটের মিউটেটেড বার্ড বিস্ট,
ডেভিল এম্পারার হয়তো এই বিষয়ে ভয় পাচ্ছে যে সেবল যদি এভাবে কাল্টিভেশন করতে থাকে তাহলে একদিন সে ওর পজিশন ওর কাছ থেকে কিনে নিতে পারে, যেটাতে হাউফি বলে সেবলকে দেখে তো এত বেশি পাওয়ারফুল মনে হয় না, কিন্তু বাইলিং বলে আসলে সেবল অনেক বেশি পাওয়ারফুল। আজ থেকে কিছু বছর আগে সেবল 8 ডেভিল কিংকে প্রাণে মেরে ফেলেছিল। কিনিউ এই সমস্ত কথা শুনে বলে এটা তো সত্যি কথা যে সেবল অনেক বেশি ট্যালেন্টেড, আর এমনিতেও আমাদের কাছে বেশি কিছু ইনফরমেশন নেই, আমরা পরে এই বিষয়ে ভেবে দেখব। কিন্তু এটাতে সেবল বলে আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি ওই ধোকাবাজকে প্রাণে মেরে ফেলবো যাতে আমি বাইলিংয়ের ফ্যামিলির বদলা নিতে পারি। এটাতে হাউফিও নিজেকে রেডি করে বলে চলো তাহলে গিয়ে ওই জংকে মেরে আসা যাক। কিন্তু তুমি কি জানো লোকেশন কোথায়? অন্যদিকে কিনু শুধু ভাবছিল, আর ও নিজের ফাদারের কথা মনে করে, যেখানে ওর ফাদার ওকে বলেছিল তোমার যাওয়ার পরে ব্রাদার জং এখানে এসেছিল আর ও তোমার বিষয়ে কথা বলছিল। ও জানে তুমি এক খুবই পাওয়ারফুল ওরিয়ার, ও কখনো তোমার সাথে শত্রুতা করার বিষয়ে ভাববে না। এর জন্য ও বলেছিল 3 রিয়েলমে ও তোমার অপেক্ষা করবে। এখন এসব কিছু ভাবার পরে কিনু ওদের দুজনকে বলে তোমাদেরকে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমি এই বিষয়টা খুব ভালো করে জানি যে ব্রাদার জং এক গোল্ডেন বিং ওরিয়ার, যে এই সময় বার্ড ক্ল্যানের ইম্পেরিয়াল সিটিতে রয়েছে, কিন্তু আমরা ওই জায়গায় যাওয়ার রিস্ক নিতে পারবো না। ওই জায়গায় সিকিউরিটি খুবই হাই, তার সাথে সাথে ওই জায়গায় যদি আমাদের মোকাবেলা ডেভিল এম্পারারের সাথে হয় তখন আমরা কি করব? কারণ ডেভিল এম্পারার ড্র্যাগন এম্পারারের মতোই পাওয়ারফুল। যেটাতে সেবল বলে তাহলে তুমি কি চাও, আমি এভাবেই লুকিয়ে নিজের জীবন কাটাবো আর ব্রাদার জংকে ক্ষমা করে দিব? সে বলে তো অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু কিনি ওকে শান্ত করিয়ে বলে এখনও আমরা এত বেশি পাওয়ারফুল হইনি যে আমরা ওদের মোকাবিলা করতে পারবো। এছাড়াও তোমাকে এখনও বাইলিং এবং ওর সন্তানের বিষয়ে ভাবতে হবে। যদি তুমি এভাবেই ভুল সিদ্ধান্ত নিতে থাকো তাহলে এটা ওদের জন্য অনেক খারাপ হবে। এখন সেবল কিনিউয়ের সমস্ত কথা বুঝতে পেরে গিয়েছিল, আর সে নিজেকে শান্ত করিয়ে বলে তুমি একদম ঠিক বলছো, বার্ড ক্ল্যানের চারিদিকে আমাকে খোঁজা হচ্ছে, আর যদি কেউ আমাকে দেখে নেয় তাহলে আবারও আমাকে শিকার করার প্রসেস চালু হয়ে যাবে। যেটাতে কিনু বলে তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমার কাছে এক খুবই ভালো জায়গা রয়েছে। যেটা বলে কিনু ওদেরকে মাস্টার লিয়ানের দেওয়া আর্টিফ্যাক্টে নিয়ে যায়, আর সে বলে এই আর্টিফ্যাক্টের 3টে ফ্লোর রয়েছে, আর আমার এখনকার পাওয়ার অনুযায়ী আমি শুধু এই আর্টিফ্যাক্টের ফার্স্ট ফ্লোরকেই অ্যাক্টিভেট করতে পেরেছি, আর আমি এই জায়গায় নিজের মিস্টিক ক্লাউড মাউন্টেনকেও টেলিপোর্ট করে নিয়ে এসেছি, যেখানে ছোটোবেলায় আমি থাকতাম, আর সেখানে সেবলের সাথে প্রথম আমার সাক্ষাৎ হয়েছিল। তার সাথে সাথে কিনু বলে যদি আমরা এই জায়গায় 10 বছর কাল্টিভেশন করি তাহলে বাইরে শুধু 1 বছর সময় কাটবে। তার সাথে সাথে এই জায়গা খুবই সেফ, কেউ আমাদেরকে এখানে খুঁজে পাবে না। এর জন্য ভালো এটাই হবে আমরা এই জায়গায় কাল্টিভেশন করে নিজেদেরকে স্ট্রং বানাই। যখন আমরা ব্রেক থ্রু করে ডেভিল এম্পায়ারের মতো পাওয়ারফুল হয়ে যাব তখন আমরা গিয়ে ওর শিকার করব। এখন সে বলল কিনুয়ের সমস্ত কথা শুনে বলে হ্যাঁ ব্রাদার, তুমি একদম ঠিক বলছো, আমি বোকা ছিলাম যে প্রথমে তোমার কথাগুলো বুঝতে পারছিলাম না। এরপরে কিনু ওদেরকে বলে চলো এখন তোমরা নিজেদের জন্য এক এক রুম সিলেক্ট করে নাও, যেটাতে হাউফি বলে সব থেকে বেস্ট রুম তো আমি নিব। এটা বলে সে সামনের দিকে চলে যায়, যেটাতে সে বলে ওকে ফলো করে বলে আরে গাধা তুই একা থাকিস আর আমার সাথে আমার ওয়াইফ আছে, এর জন্য বেস্ট রুম তো আমার চাই। এখন ওদের সেখান থেকে যাওয়ার পরে কিনু নিজের অ্যাসিস্ট্যান্টকে সেখানে ডাকে, যেখানে সে ওকে অর্ডার দেয় তোমাকে ইম্পেরিয়াল সিটিতে যেতে হবে যাতে তুমি ব্রাদার জংয়ের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে পারো। যেটা শুনে ওই অ্যাসিস্ট্যান্টও ঠিক এমনটাই করে। দেন নেক্সট সিনে আমরা দেখি কিনু নিজের রুমে বসে কাল্টিভেশন করছিল, যেখানে কিনু লক্ষ্য করে ও এই সময় 8 লেভেল মানে ব্ল্যাক হোল লেভেলের পিকে পৌঁছে গেছে, কিন্তু ও বুঝতে পারছিল না ওর 9 লেভেল কি হবে। অন্যদিকে সেবল এবং হাউফি নিজেদের পাওয়ার চেক করার জন্য একে অপরের সাথে ফাইট করছিল, যেখানে ওরা একে অপরকে সমান সমান টক্কর দেয়। এভাবেই আস্তে আস্তে সময় কাটতে থাকে। কিছুদিন পরে আমরা দেখতে পাই বাইলিংয়ের অনেকে বেশি পেইন হচ্ছিল, যেটাতে তো সেবল অনেকে বেশি চিন্তায় পড়ে যায়। ও কিনিউকে বলে বাইলিং অনেকে বেশি দুর্বল হয়ে পড়েছে, ও কিছু খাচ্ছেও না, জানি না ওর সাথে এসব কি হচ্ছে। ওই সময় সেখানে কিনুয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যেখানে ও বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আসলে বাইলিং এমন এক ক্ল্যান থেকে বিলং করে যেখানে ওরা নিজেদের বাচ্চাকে শুধু হোলি স্টারেই জন্ম দেয়, আর যদি এমনটা না হয় তাহলে ওদেরকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়, যার কারণেই বাইলিংকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমাদের এখানে থাকতে ওর কিচ্ছু হবে না। এরপরে অ্যাসিস্ট্যান্ট কিনুকে বলে যদি তুমি চাও তাহলে তুমি বাইলিংকে লাইফ ক্রিয়েশন পিল দিয়ে দাও যাতে ও লাইফ ফোর্স বাড়তে পারে। এখন এসব পিল অনেক বেশি মূল্যবান ছিল, কিন্তু কিনিউ কোনো ভাবনা চিন্তা না করে তৎক্ষণাৎ নিজের কাছ থেকে 5 লাইফ ক্রিয়েশন পিল বের করে সেবলকে দিয়ে দেয়, আর বলে তুমি গিয়ে এটা বাইলিংকে খাইয়ে দাও।
এখন সেবলের ওখান থেকে যাওয়ার পরে কিনিউ নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে আমাকে ব্রাদার জংয়ের বিষয় বলো, যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে আমি ইম্পেরিয়াল সিটিতে গিয়ে ব্রাদার জংয়ের লোকেশনের বিষয় তো জানতে পারি, কিন্তু আসলে ও এক অনেক বড় হস্তি, আমি ওর কাছে পৌঁছতে পারিনি। কিন্তু এছাড়াও আমি এক অনেক বড় খবর পেয়েছি যে বাইলিংয়ের পুরো ফ্যামিলি মারা যায়নি। এটা শুনে কিনিউ অবাক হয়ে বলে তোমার কথার মানে বাইলিংয়ের ফ্যামিলিতে এখনও কেউ জীবিত আছে? যেটাতে অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, বাইলিংয়ের সিস্টার এখনও বেঁচে আছে, আসলে ওকে বন্দি বানানো হয়েছিল। এখন সেবল অ্যাসিস্ট্যান্টের এই সমস্ত কথা শুনে নেয়, আর সে অবাক হয়ে বলে কি বাইজিয়ান এখনও বেঁচে আছে? এরপরে সেবলের সাথে সাথে বাইলিংও ঘরের ভিতর থেকে বাইরে চলে আসে, আর ওরা খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে সত্যি কি বাইজিং এখনও বেঁচে আছে? এটাতে কিনিউ উত্তর দেয় আমি নিজের অ্যাসিস্ট্যান্টকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পাঠিয়েছিলাম, যেখানে ও জানতে পেরেছে বাইজিং এখনও বেঁচে আছে, কিন্তু ওকে আটক করে রাখা হয়েছে। এটা শুনে বাইলিং সেবলকে বলে চলো, আমাদেরকে যে করেই হোক বাইজিংকে বাঁচাতেই হবে। এখন কিনিউ জানতো বাইলিংয়ের অবস্থা তেমন একটা ভালো নয়, তাই সে সামনে এসে সেবলকে বলে তুমি এখানেই থেকে বাইলিংয়ের খেয়াল রাখো, আর আমি আর হাউফি গিয়ে বাইজিংয়ের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করে আসছি। যেটাতে হাউফিও বলে হ্যাঁ, তোমরা এই রেস্কিউ মিশন আমাদের উপরে ছেড়ে দাও। যেটা শুনে সে বলল এর জন্য মেনে চাই। এরপরে আমরা ব্ল্যাক ক্রোয়ের ইম্পেরিয়াল সিটিতে স্কাই প্রিজমকে দেখি, যেখানে কিনিউ এবং হাউফি বাইজিংকে বাঁচাতে পৌঁছে গিয়েছিল, কিন্তু ওই জায়গায় গার্ডদের সংখ্যা অনেকটাই বেশি ছিল। হাউফির এই বিষয়ে তেমন কিচ্ছু যায় আসে না, আর সে এক হামলা করে দেয়, যার কারণে ওরা জানতে পারে ওই স্কাই প্রিজমের আশেপাশে একটা শিল্ড রয়েছে, যেটা কেউই এত সহজে ব্রেক করতে পারবে না। এর মানে যদি কিনিউ এবং হাউফি কিছু ভাবনা চিন্তা না করেই হামলা করার ভুল করে, তাহলে ওদের সাথে সাথে বাইজিংয়েরও প্রাণ চলে যেতে পারে। এখন এই বিষয়টা জেনে কিনিউ এবং হাউফি সেখান থেকে অনেক দূরে একটা জঙ্গলে চলে আসে, যেখানে হাউফির তো অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে রেগে বলে আমি বাইলিংকে প্রমিস করেছি আমি ওর সিস্টারকে বাঁচিয়ে নিয়ে আসবো, কিন্তু এখন আমরা কি করব? তোমার কাছে কি কোনো সলিউশন আছে? যেটাতে কিনিউ বলে আমাদের কোনো কিছু করার আগে খুব ভালো করে ভেবে দেখতে হবে। তার সাথে সাথে সে বলে আমি একটা বিষয় বুঝতে পারছি না, এসব কিছুর পিছনে কি ব্রাদার জংয়ের হাত রয়েছে? যেটাতে হাউফি বলে হ্যাঁ, সে বলতো আমাদেরকে তাই বলেছে। তার সাথে সাথে হাউফি বলে এখন যেহেতু তুমি আমাকে মনে করে দিলে, তাহলে জংও নিশ্চয়ই ইম্পেরিয়াল সিটিতেই রয়েছে, চলো ওকে গিয়ে মেরে আসা যাক। এখন এটা বলে হাউফি নিজেকে ফাইটের জন্য রেডি করে নেয়, কিন্তু কিনিউ ওকে থামিয়ে বলে তোমার কি এই বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস আছে? হতে পারে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। যেটাতে হাউফি জিজ্ঞেস করে কেমন মিস আন্ডারস্ট্যান্ডিং? এটা শুনে কিনিউ উত্তর দেয় যখন আমরা হিউম্যান ওয়ার্ল্ডে ছিলাম তখন ব্রাদার জং আমাদের সাথে খুবই লয়াল ছিল, তাহলে ও কেন সেবলকে মারার চেষ্টা করবে? আমার যতটুকু মনে হয় ব্রাদার জং কোনো খারাপ পার্সন নয়। চলো একবার মেনেও নেই যে ব্রাদার জং সেবলকে মারতে চায়, তাহলে প্রশ্ন আসে ও বাইজিংকে জীবিত কেন রেখেছে? এখন এসব কিছু শুনে হাউফিও একটু ভাবনায় পড়ে যায়, আর সে বলে তুমি একদম ঠিক বলছো। এরপরে কিনিউ বলে আমার ব্রাদার জংয়ের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, কেননা আমরা সবার প্রথমে ওর সাথে কথা বলি। এখন এটা বলে কিনিউ ব্রাদার জংকে একটা বার্তা পাঠিয়ে দেয় যাতে সে এই জায়গায় এসে ওদের সাথে সাক্ষাৎ করতে পারে। অন্যদিকে আমরা মাস্টার লিয়ানের আর্টিফ্যাক্টে দেখি যেখানে বাইলিং নিজের বাচ্চাকে জন্ম দিচ্ছিল, যার কারণে সেবলের তো অনেক বেশি টেনশন হচ্ছিল। এদিকে আমরা দেখি ব্রাদার জং ফাইনালি কিনিউয়ের সাথে দেখা করতে চলে আসে, যেখানে সে ওদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে বলে তোমরা তো দেখছি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো। এখন এদের মধ্যে কিছু ফ্রেন্ডলি কথাবার্তা চলছিল কি তখনই কিনিউ জিজ্ঞেস করে আমাকে এটা বলো ডেভিল এম্পারার সেবলকে কেন মারতে চায়? যেটাতে ব্রাদার জং বলে এসব কিছু আমার ভুল, আমার কারণে এসব কিছু হয়েছে, কিন্তু আমি চাইনি যে এসব কিছু হোক, আমাকে তোমরা একেবারে এক্সপ্লেন করার সুযোগ দাও। যেসব কিছু শুনে কিনিউ সেবলকে খবর পাঠায় যে বাইরে চলে এসো, ব্রাদার জং তোমার সাথে কথা বলতে চায়। এটা শুনে সেবল ওই আর্টিফ্যাক্টের ভিতর থেকে বাইরে চলে আসে, আর সে নিজের সামনে ব্রাদার জংকে দেখে রেগে বলে বিশ্বাসঘাতক, তুমি এই জায়গায় কি করছো? আমি তোমাকে জীবিত ছাড়বো না। এখন এটা বলে সেবল সামনে গিয়ে ব্রাদার জংয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেগুলো ব্রাদার জং শুধু ডজ করে নিজেকে বাঁচাচ্ছিল। হাউফি সেবলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেবল কারোর কোনো কথা শোনে না। সে কন্টিনিউ নিজের স্পিয়ারের ইউজ করে ব্রাদার জংয়ের উপরে হামলা করছিল, যেটাতে ফাইনালি কিনিউ বলে থেমে যাও, সেবল আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অন্যদিকে সেবল রেগে বলে ব্রাদার কিনিউ আমি কি করে থেমে যাব? এ সেই পার্সন যার কারণে বাইলিংয়ের পুরো ফ্যামিলি মারা গেছে। যেটা বলে সেবল এক খুবই পাওয়ারফুল হামলা করতে যাচ্ছিল কি কিনিউ মাঝখানে এসে ওদের দুজনকে সাইডে সরিয়ে দেয়,
আর সে সেবলকে বলে আমরা এখানে ব্রাদার জংকে এর জন্যই ডেকেছি যাতে আমরা বাইজিংকে বাঁচানোর কোনো প্ল্যান করতে পারি। তার সাথে সাথে আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, এর জন্য তুমি একবার ব্রাদার জংকে এক্সপ্লেন করার সুযোগ দাও। তার সাথে সাথে সে ব্রাদার জংকে বলে তুমি যা সব কিছু বলবে সত্যি বলো, যদি তুমি মিথ্যে বলো তাহলে আমি ভুলে যাব তুমি একসময় আমার বন্ধু ছিলে। এরপরে সেবল ব্রাদার জংকে জিজ্ঞেস করে আমাকে বলো ডেভিল এম্পারার আমাকে কেন মারতে চায়। এটা শুনে ব্রাদার জং বলে তোমার সাথে সাক্ষাৎ করার পরে আমি সমস্ত রিপোর্ট ডেভিল এম্পারারকে দেই। আমি ওনাকে বলি আজকে আমার সাক্ষাৎ নিজের একটা পুরনো বন্ধু সেবলের সাথে হয়েছে, যে একটা সুপার গ্রেটের মিউটেটেড বার্ড বিস্ট আমাদের প্রথম দেখা হিউম্যান ওয়ার্ল্ডে হয়েছিল। যেটা শুনে তো ডেভিল এম্পারার একদম শক হয়ে যায়। ব্রাদার জং তো ডেভিল এম্পারারকে সেবলের শুধু ইন্ট্রোডাকশন দিচ্ছিল, আর সে ডেভিল এম্পারারকে বলে আপনি ক্রক্স ফ্যামিলি থেকে বিলং করেন, আর আমার মনে হয় সেবলও ক্রক্স ফ্যামিলিরই এক অংশ, কারণ ওর কাছেও আপনার মতো বডি কাল্টিভেশনের ইউনিক মেথড রয়েছে। তার সাথে সাথে ব্রাদার জং এটাও জিজ্ঞেস করে আপনি কি সেবলের অরিজিনের বিষয়ে কিছু জানেন, ওর বাবা মাকে, যেটাতে ডেভিল এম্পারার বলে তোমার সাথে সেবলের কোনো লেনাদেনা নেই, এর জন্য ওর বিষয়ে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। এটা শুনে হাউফি বলে এই ডেভিল এম্পারার সেবলের বিষয় শুনে হঠাৎ করে শক কেন হয়ে গেছিল, যেটাতে কিনু বলে আমার মনে হয় ডেভিল এম্পারার সেবলের বিষয় সব কিছু জানে। ব্রাদার জংও বলে হ্যাঁ কিনু, তুমি একদম ঠিক বলেছ, ও সেবলের অরিজিনের বিষয় সব কিছু জানে, শুধু ডেভিল এম্পারার চায় না এই বিষয় অন্য কেউ জানতে পারুক, এর জন্য ও আমাকেও কিচ্ছু বলেনি। এখন যখন এদের সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়, এরপরে কিনু বলে ব্রাদার জং তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন এই বিষয়ে ব্রাদার জং তো আগে থেকেই জানতো, তাই সে বলে তুমি নিশ্চয়ই বাইজিংয়ের বিষয়ে কথা বলবে, বাইজিংয়ের চিন্তা তুমি করো না, এই মুহূর্তে ও একদম ঠিক আছে। ডেভিল এম্পারার ওকে শুধু আটক করে এর জন্যই রেখেছে যাতে ও সেবলের জন্য ফাঁদ পাততে পারে। যখনই সে বাইজিংয়ের ইউজ করে সেবলকে ধরে নিবে তখন ডেভিল এম্পারার ওদের দুজনকেই খতম করে ফেলবে। এটা শুনে কিনু বলে ব্রাদার জং আমার তোমার কাছ থেকে একটা ফেভার চাই, আমি চাই তুমি যতটা বেশি সম্ভব বাইজিংয়ের প্রোটেকশন করো যাতে আমরা নিজেদের কাল্টিভেশনের উপরে ধ্যান দিতে পারি, আর যখনই কিছু বছরের মধ্যে আমরা পাওয়ারফুল হয়ে যাব আমরা ফিরে এসে তোমাকে এবং বাইজিংকে বাঁচিয়ে নিব। এটা শুনে ব্রাদার জং বলে তুমি একদমই চিন্তা করো না, আমাদের বন্ধুত্বের জন্য আমি সব কিছু করতে রাজি। এখনকার মতো কিনু, হাউফি এবং সেবল তিনজন মিলেও ডেভিল এম্পারারের মতো পাওয়ারফুল ছিল না, যার কারণে ওরা তিনজন আবারও ওই আর্টিফ্যাক্টে চলে আসে। দেন নেক্সট সিনে আমরা দেখি সেবলের এক খুবই সুন্দর মেয়ে সন্তান হয়, যার নাম সেবল হেটং রাখে। হেটং দেখতে খুবই কিউট ছিল, হাউফিরও ওকে খুবই কিউট লাগে, তার সাথে সাথে সে ওকে একটু ডিস্টার্বও করে। অন্যদিকে কিনু ও হেটংকে দেখে হেসে বলে হেটংকে একদম সেবলের মতো লাগছে, মনে আছে সেবল যখন আমাদের সাক্ষাৎ প্রথমবার হয়েছিল তখন তুমিও একদম হেটংয়ের মতোই ছিলে। সেবলের জন্য আজকের দিন অনেক বেশি আনন্দের ছিল। এরপরে আমাদেরকে কিছু বছরের পরের সিন দেখানো হয় যেখানে হেটং এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল, তার সাথে সাথে সে উঠতেও পারছিল। এর জন্য এবার সে গিয়ে হাউফিকে ডিস্টার্ব করে, তার সাথে সাথে ও কিনু আঙ্কেলকে অনেকে বেশি ভালোবাসে। এদিকে কিনু নিজের জায়গায় বসে কাল্টিভেশন করছিল, আর ও দেখতে পায় ও এখনও ব্ল্যাক হোল লেভেল থেকে ব্রেক থ্রু করতে পারছে না, যেই বিষয়টা ওকে খুবই ভাবাচ্ছিল। এরপরে নেক্সটের দিন আমরা দেখি বুলান হেটংয়ের সাথে খেলছিল, তার সাথে সাথে কিনু ওই জায়গায় চলে আসে, যে হেটংকে দেখে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না এ এত দ্রুত বড় হচ্ছে। এরপরে সে বুলানকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিজের লেভেলকে ব্রেক থ্রু করে নিয়েছো, যেটাতে বুলানও হেসে বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এই আর্টিফ্যাক্টের কারণে আমি খুব সহজেই নিজের লেভেলকে ব্রেক থ্রু করতে পেরেছি। যেটাতে কিনু ওকে কংগ্রাচুলেশন বলে জিজ্ঞেস করে তুমি কি এমন কোনো কাল্টিভেশন মেথডের বিষয়ে জানো যার সাহায্যে আমি নিজের বডি স্কেলকে বাড়াতে পারবো। এটাতে বুলান বলে ডার্ক স্টারের লোকেরা যেই ধরনের কাল্টিভেশন মেথড ইউজ করে সেটার সাহায্যে তুমি নিজের বডি স্কেলকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। তার সাথে সাথে সে কিনুকে বলে তোমার গার্ড বিস্টও ডার্ক স্টার থেকে বিলং করে, এর জন্য ওর কাছে ওই কাল্টিভেশন মেথড অবশ্যই থাকবে। যেটা শুনে কিনু তৎক্ষণাৎ ওই গার্ড বিস্টের কাছে চলে আসে। এখন ওই গার্ড বিস্ট কিনুয়ের উপরে হামলা করে বলে যদি তুমি আমার বডি ফোর্জিং টেকনিক শিখতে চাও তাহলে এর জন্য তোমাকে আমার সাথে 100 বছর ফাইট করতে হবে, কারণ এটা আমাদের ট্রাইনোসরাস ক্ল্যানের এক খুবই পাওয়ারফুল কাল্টিভেশন টেকনিক, এটা আমি তোমাকে ফ্রিতেই শেখাবো না, আর এমনিতেও এই জায়গায় এমন কেউ নেই যাদের সাথে আমি ফাইট করতে পারি। এখন কিনু সমস্ত কথা শুনে বলে ঠিক আছে আমি তোমার সাথে ফাইট করার জন্য রেডি। যেটা বলার সাথে সাথে সে ওই গার্ড বিস্টের উপরে হামলা করা শুরু করে দেয়।
এখন এভাবে ফাইট করতে করতে পুরো আধা ঘন্টা সময় কেটে যায়, যার পরে আমরা দেখতে পাই ওই গার্ড বিস্ট মাটিতে পড়েছিল। আর সে কিনিউকে বলে থেমে যাও, আমি জানি তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, আমি আর তোমার হাতে মার খেতে পারবো না। যেটাতে কিনিউ বলে এমনটা কিভাবে হতে পারে, আমি তো তোমাকে প্রমিস করেছি আগামী 100 বছর আমি তোমার সাথে ফাইট করব। এখন ওই গার্ড বিস্ট এটা শুনে ভয় পেয়ে বলে, তুমি তো দেখছি আমাকে টর্চার করছো, আমি 100 বছর পর্যন্ত তোমার সাথে ফাইট করতে চাই না। এখন এটা বলে সে নিজের কাছ থেকে একটা জেড পেন্ডেন্ট বের করে কিনিউকে দিয়ে দেয় আর বলে, এটা আমাদের ট্রাইনোসরাস টেনের বডি ফোর্জিং টেকনিক, প্লিজ এটা নিয়ে এখান থেকে চলে যাও। এখন কিনিউ ওই পেন্ডেন্ট নিয়ে ওকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। যার পরে নেক্সট সিনে আমরা দেখি কিনিউ ওই বডি ফোর্জিং টেকনিককে প্র্যাকটিস করা শুরু করে দেয়। এখন ওই টেকনিক প্র্যাকটিস করার ফলে তুমি যেই লেভেলই থাকো না কেন, তোমার বোন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, যার কারণে কোনো হোলি ওয়েপেনের অ্যাটাকও তোমার বডির ওপরে তেমন একটা প্রভাব ফেলতে পারবে না। এখন এই টেকনিককে শেখা তো অনেক বেশি মুশকিল ছিল, কিন্তু কিনিউ নিজের মিটিওর স্টোনের সাহায্যে খুব সহজেই ওই টেকনিককে কাল্টিভেট করছিল, যেটাকে ভালো মতো মাস্টার করার পরে কিনিউয়ের বোন অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই কিনিউ আবারও নিজের কাল্টিভেশন স্টার্ট করে, যেখানে সে কন্টিনিউ 1000 বছর পর্যন্ত কাল্টিভেশন করে। অন্যদিকে আমরা হাউফি এবং শেবলকে দেখি যারা নিজেদের পাওয়ার চেক করার জন্য একে অপরের সাথে ফাইট করছিল, যেখানে ফাইটের দরুন আমরা জানতে পারি হাউফি এখনও শেবলের থেকে বেশি পাওয়ারফুল, যেই বিষয়টা শেবলকে অনেক বেশি রাগিয়ে দেয়, যার কারণে সে আরও বেশি পাওয়ারফুল অ্যাটাক হাউফির ওপরে করে। কিন্তু তখনই কিনিউ ওদের দুজনের মাঝখানে এসে ওই অ্যাটাকগুলোকে ব্লক করে দেয়। এখন কিনিউকে এত বছর পরে দেখে ওরা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। এর জন্য ওরা কিনিউকে জিজ্ঞেস করে, কিনিউ তোমার কাল্টিভেশন লেভেল এখন কোন পর্যন্ত পৌঁছেছে? যেটাতে কিনিউ বলে, লাস্ট টাইম আমার কাল্টিভেশন একটা জায়গাতেই থেমে গিয়েছিল, আমি কিছুতেই ওটাকে ক্রস করতে পারছিলাম না, যেটা 6 লেয়ারের কাল্টিভেশন ছিল, আর এখন আমি নিজের 7th লেয়ার কাল্টিভেশনকে অ্যাক্টিভেট করে নিয়েছি। বন্ধুরা, যেমনটা কি তোমরা জানো, কিনিউ এখন ব্ল্যাক হোল লেভেলে রয়েছে, আর এই লেভেল অনেক বেশি বড়। কিনিউ খুব সহজেই এটাকে ব্রেক করতে পারবে না, যেখানে ওকে এক এক করে এই লেভেলের লেয়ারগুলোকে প্রথমে আনলক করতে হবে, যার পরেই সে ব্ল্যাক হোল লেভেলকে ব্রেক থ্রু করতে পারবে। এখন কিনিউ ওদের সাথে কথাবার্তা বলছিল কি তখনই সেখানে হেটং চলে আসে, যে এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে, তার সাথে সাথে ও নিজের হিউম্যান ফর্মকেও অ্যাক্টিভেট করে নিয়েছে। এখন সে কিনিউকে ওখানে দেখে অনেক বেশি খুশি হয়ে বলে, কিনিউ আঙ্কেল, তুমি ফাইনালি 1000 বছর কাল্টিভেশন করার পরে ফিরে এসেছো। হাউফি আঙ্কেল আর ফাদার তো শুধু একে অপরের সাথে ফাইট করতেই ব্যস্ত থাকতো, আমার সাথে খেলার জন্য কেউই ছিল না। যেটাতে কিনিউ ওকে বলে, চিন্তা করো না, আমি এখনও ফিরে এসেছি, তাই আমরা আজকের পর থেকে একদম জমিয়ে খেলা করব। এটা শুনে হেটংও খুশি হয়ে বলে, তুমি আমার সব থেকে ফেভারিট আঙ্কেল। এখন হাউফির এই কথাটা খুবই খারাপ লাগে, আর সে একটু দুঃখী হয়ে হেটংকে বলে, তুমি তো আমার মনকেই ভেঙে দিয়েছো। যখন তোমার হ্যাভেনলি এক্সাম হচ্ছিল তখন আমি তোমাকে প্রোটেক্ট করছিলাম, আর এখন দেখো তোমার ফেভারিট আঙ্কেল হলো কিনিউ। যেটাতে তো হেটং ওর সাথে মজা করা চালু করে দেয়। এটা দেখে হাউফি রেগে বলে, শয়তান মেয়ে, আমি তোকে ছাড়বো না। যেটা বলে হাউফি হেটংয়ের পিছনে পড়ে যায়। এরপরে শেবল কিনিউকে বলে, এখন আমাদের লেভেল অনেক আপডেট হয়ে গেছে, তাহলে আমরা কি এখন বাইজিংকে বাঁচাতে দিতে পারি? কিনিউ বলে, আমাদের লেভেল এখনও এতটা হাই হয়নি যে আমরা ডেভিল এম্পারারের মোকাবিলা করতে পারবো, কিন্তু হ্যাঁ, এই লেভেলের সাথে আমরা বাইরে গিয়ে ইনফরমেশন তো কালেক্ট করতেই পারি, আর যদি আমাদের মোকাবিলা ডেভিল এম্পারারের সাথে হয় তাহলে আমরা আবারও এই আর্টিফ্যাক্টের মধ্যে চলে আসব। এখন শেবলেরও কিনিউয়ের এই প্ল্যান খুব ভালো লাগে, যার পরে কিনিউ বলে, আমাদেরকে ব্রাদার জংকে প্রথমে খবর পাঠাতে হবে যে আমরা আসতে চলেছি। এরপরে সিন শিফট হয়ে ইম্পেরিয়াল সিটির স্কাই প্রিজমে চলে আসে, যেখানে বাইজিংকে আটক করে রাখা হয়েছিল। এখন বাইজিং খাবার খাচ্ছিল না, যার কারণে ওখানে থাকা এক গার্ডের অনেকে বেশি রাগ হচ্ছিল, আর সে বলে, তুমি খুবই ভাগ্যবান যে ব্রাদার জং তোমাকে মারতে চায় না, না হলে আমি এতক্ষণে তোমাকে প্রাণে মেরে ফেলতাম। চলো, কোনো ব্যাপার না, হতে পারে আমি তোমাকে প্রাণে মারতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটু ইনজোর তো করতেই পারবো। এখন এটা বলে ও নিজের পাওয়ার ইউজ করে বাইজিংকে আহত করতে যাচ্ছিল কি তখনই সেখানে ব্রাদার জং চলে আসে, যে ওই সোলজারকে উঠিয়ে দূরে পাঠিয়ে দেয়। যেটাতে ওই সোলজার বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু ব্রাদার জং ওকে ইগনোর করে সোজা বাইজিংয়ের কাছে গিয়ে ওকে মুক্ত করে দেয়। তার সাথে সাথে সে বাইজিংকে বলে, চলো আমাকে ফলো করো। যেটা বলে সে বাইজিংকে ওই প্রিজমের ভিতর থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই গার্ড এমনটা হতে দিচ্ছিল না। ও ব্রাদার জংকে বলে, ডেভিল এম্পারার বলেছিল এই মেয়ে এখান থেকে কোথাও যেতে পারবে না।
এই কথাটা ব্রাদার জংয়ের একটুকু ভালো লাগে না, আর সে রেগে বলে ডেভিল এম্পায়ার এখন এই জায়গায় প্রেজেন্ট নেই, আর আমি যা কিছু করছি ওনার কথা মতোই করছি। যদি তুমি এখনই আমার সামন থেকে না সরে যাও তাহলে আমি তোমাকে খতম করে ফেলবো। যেটাতে ওই সোলজার ভয় পেয়ে তৎক্ষণাৎ সামন থেকে সরে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখি যেখানে কিনিউরা আগে থেকেই ব্রাদার জং এবং বাইজিংয়ের অপেক্ষা করছিল, আর কিছু সময়ের মধ্যে ব্রাদার জংও বাইজিংকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। সে বলতো বাইজিংকে দেখে অনেকে বেশি খুশি হয়, কিন্তু অন্যদিকে বাইজিংকে খুবই উদাস লাগছিল, এমনটা মনে হচ্ছিল ও নিজের মধ্যে নেই। তার সাথে সাথে বাইজিংয়ের চোখও অদ্ভুতভাবে গ্লো করতে লাগে, যার কারণে এদের লোকেশন ডেভিল এম্পায়ার জানতে পেরে যায়। আর আমরা দেখতে পাই হঠাৎ করেই ওই জায়গার আবহাওয়া খারাপ হতে লাগে, আর ডেভিল এম্পায়ারের এক খুবই পাওয়ারফুল ওরিয়ার ওই জায়গায় চলে আসে। এখন ওই ওরিয়ারের নাম ছিল আউকু, আর ও কিনিওর থেকেও বেশি পাওয়ারফুল। এখন আউকু আসার সাথে সাথেই বলে, আচ্ছা তাহলে তুমি হলে সেই শেবল যাকে ডেভিল এম্পায়ার মারার হুকুম দিয়েছে। এখন কিনিউ ওই ওরিয়ারকে দেখে অনেকটা বেশি শক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল আউকু অনেকটা বেশি পাওয়ারফুল। এখন আউকু আসার সাথে সাথেই বাইজিংকে নিজের বন্দি বানিয়ে নেয়। তার সাথে সাথে সে হেসে বলে, আমার জানা ছিল না তোমরা এত বেশি বোকা, তোমরা তো দেখছি নিজেরাই আমার চালে ফেসে গেলে। এখন শেবলের মনে হচ্ছিল এসব কিছু ব্রাদার জং করেছে, কিন্তু ব্রাদার জং ওদেরকে বোঝানোর চেষ্টা করে না আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না। এখন কিনু ব্রাদার জংকে বিশ্বাস করত, এর জন্য সে ওকে বলে, হ্যাঁ আমার তোমার ওপরে ভরসা আছে, তাই তুমি এখন এখান থেকে যেতে পারো। অন্যদিকে আমরা শেবলকে দেখি যে অনেকে বেশি রেগে নিজের স্পিয়ার বের করে আউকির ওপরে হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই জায়গায় এক লেডি সুপারিনটেন্ডেন্ট চলে আসে যে শেবলকে পিছনে পাঠিয়ে দেয়। আর এই দুই সুপারিনটেন্ডেন্ট অনেকে বেশি পাওয়ারফুল ছিল, যারা চাইলে পরে কিনিউকে পর্যন্ত হারাতে পারবে। হাউফিরও এই বিষয়ে আইডিয়া হয়ে যায়, এর জন্য সে কিনিউকে বলে এখন আমরা কি করব, যেটাতে কিনিউ বলে তোমরা দুজন মিলে এই মেয়ে সুপারিনটেন্ডেন্টকে সামলাও আর আমি আউকুকে দেখে নিব। যেটা শোনার সাথে সাথেই হাউফি এবং শেবল ওই মেয়ে সুপারিনটেন্ডেন্টের ওপরে হামলা করা চালু করে দেয়। আর অন্যদিকে কিনিউ আউকুর সাথে ফাইট করছিল, কিন্তু আউকু অনেকে বেশি পাওয়ারফুল ছিল, আর সে নিজের ওয়েপেনের সাহায্যে কিনিউয়ের ওপরে একই পাওয়ারফুল হামলা করে দেয়। কিন্তু এরপরও আমরা দেখতে পাই কিনিউ নিজের পায়ে দাঁড়িয়েছিল। এটা দেখে আউকু অবাক হয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার বোনস এত বেশি স্ট্রং, কিন্তু কোনো ব্যাপার না, আজকে তোমাকে হারিয়ে আমার খুবই ভালো ফিল হবে, কারণ আমি তোমার নাম অনেক শুনেছি, তুমি সেই পার্সন যে এম্পায়ার ইউকে পর্যন্ত টক্কর দিয়েছ। এখন এটা বলে আউকু সামনে এগিয়ে কিনুর ওপরে হামলা করা শুরু করে দেয়, যার কাউন্টার অ্যাটাকে কিনু আউকুর ওপরে স্কাই পিয়ার্সিং টেকনিকের সাহায্যে হামলা করে। এই টেকনিক অনেকে বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে কিনুয়ের মনে হয় আউকু হয়তো হেরে গেছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই আউকু এখন একদম ঠিক অবস্থায় ছিল, তার ওপরে এখন সে নিজের এক ক্লোন বডিও ক্রিয়েট করে ফেলেছিল। এরপরে সে কিনিউকে বলে, এটা আমার সেকেন্ড ক্লোন বডি, যেটা আমার অরিজিনাল ক্লোন বডির মতোই পাওয়ারফুল। তুমি আমাকে একা তো হারাতে পারবে, কিন্তু যদি আমরা একেবারে একসাথে হয়ে যাই তাহলে অনেক পাওয়ারফুল ওরিয়ারও আমাদের হারাতে পারবে না। এখন কিনু এই বিষয়ে বুঝতে পেরে গিয়েছিল। অন্যদিকে আমরা শেবল এবং হাউফিকে দেখি যারা নিজেদের পুরো পাওয়ার ইউজ করে ওই লেডি সুপারিনটেন্ডেন্টের সাথে ফাইট করছিল, যেখানে হাউফি নিজের স্পিরিচুয়াল ফর্মকেও অ্যাক্টিভেট করে নেয়। কিন্তু ওই লেডি সুপারিনটেন্ডেন্ট খুব সহজেই নিজের নিডেল ইউজ করে ওই স্পিরিচুয়াল ফর্মকে নষ্ট করে দেয়। তার সাথে সাথে সে বলো ওই লেডি সুপারিনটেন্ডেন্টের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। যেসব কিছু দেখে কিনু ওদেরকে বলে আমাদেরকে ফিরে যেতে হবে, যেটা বলে সে চুপ করে ওদের দুজনকে ওই আর্টিফ্যাক্টের মধ্যে পাঠিয়ে দেয়। এখন এটা দেখে তো ওই লেডি সুপারিনটেন্ডেন্ট অনেকে বেশি অবাক হয়ে যায় যে ওই দুই ওরিয়ার কোথায় চলে গেল। অন্যদিকে কিনু ওদেরকে বলে, তোমরা এটা ভেবে খুশি হও না যে তোমরা আমাদেরকে হারিয়ে দিয়েছো। ডেভিল এম্পায়ার জানতো তোমরা এমনটা করতে পারবে না, এর জন্য ও নিজে এই জায়গায় চলে এসেছে, কিন্তু আমাদের ফাইট অন্য একদিন হবে। এখন এটা বলে কিনু ওই আর্টিফ্যাক্টে চলে যায়। এখন কিনুয়ের যাওয়ার পরে আমরা জানতে পারি ডেভিল এম্পায়ার আগে থেকেই ওদের সবার ওপরে নজর রাখছিল। এখন ডেভিল এম্পায়ারকে দেখে তো ওই দুই সুপারিনটেন্ডেন্ট অনেকে বেশি ভয় পেয়ে যায়, আর ওরা বলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা জানতাম না যে ওদের কাছে পালানোরও কোনো ব্যাকআপ প্ল্যান রয়েছে। তার সাথে সাথে ব্রাদার জং ডেভিল এম্পায়ারের সামনে এসে ক্ষমা চেয়ে বলে, কিনু এবং ওর ব্রাদারদের আমার ওপরে অনেক উপকার আছে, আমি তো শুধু ওদের ফেভারগুলোকে ফিরিয়ে দিচ্ছিলাম। তার সাথে সাথে সে ডেভিল এম্পায়ারকে জিজ্ঞেস করে, আপনি শেবলকে মারতে কেন চান, ও তো খুবই ভালো পার্সন। এখন এই বিষয়টা ডেভিল এম্পায়ারের একটুকু ভালো লাগে না, আর সে ব্রাদার জংয়ের উপরে হামলা করে দেয়। তার সাথে সাথে ও নিজের একটা সার্ভেন্টকে বলে, দ্রুত এই জংকে আটক করে নাও, এ এক খুবই ভালো গোল্ডেন বিং ওরিয়ার, যেটা দেখে আমার মনে হয়েছিল এ আমার কাজে আসতে পারে।
কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরও একবার ভেবে দেখতে হবে। যেটা শুনে ওই সার্ভেন্টও ঠিক এমনটাই করে। যার পরে ডেভিল এম্পারার নিজের 2 সুপারিনটেন্ডেন্টকে বলে, আজকে তোমরা খুব ভালো কাজ করেছো, কারণ তোমরা এই বিষয়ে জানতে পেরে গিয়েছিলে যে ব্রাদার জং কিনিউদের সাহায্য করছে। আর যদি ভবিষ্যতে ব্রাদার জং আবারও এমন কিছু করার চেষ্টা করে তাহলে তোমরা ওকে প্রাণে মেরে দিও। তার সাথে সাথে সে বলে, এখন আমাকে ফলো করে আমার প্যালেস পর্যন্ত আসো, কারণ রাস্তায় আমি তোমাদেরকে নিজের প্ল্যানের বিষয়ে বলবো। যেটা শুনে ওই 2 সুপারিনটেন্ডেন্ট ডেভিল এম্পারারের সাথে যেতে লাগে, যেখানে রাস্তায় ওই লেডি সুপারিনটেন্ডেন্ট ডেভিল এম্পারারকে জিজ্ঞেস করে, আপনার কাছে কি কিনিউ এবং ওর ব্রাদারদেরকে ধরার জন্য কোনো প্ল্যান রয়েছে? যেটা শুনে ডেভিল এম্পারার হাসে, এর মানে ওর কাছে নিশ্চয়ই কোনো খতরনাক প্ল্যান আছে। অন্যদিকে সিন শিফট হয়ে কিনুয়ের উপরে চলে আসে, যেখানে কিনু সবাইকে বলে যদি ওই জায়গায় ডেভিল এম্পারার না চলে আসতো তাহলে হয়তো আমরা আজকে বাইজিংকে বাঁচাতে পারতাম। অন্যদিকে হাউফিরও অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে বলে, আমি এম্পারারের কাছে শুনেছিলাম ডেভিল এম্পারারের স্পিড অনেক বেশি, আর এসব কিছু ওর ক্রাউনের কারণে, যেটা পড়ার সাথে সাথেই ওর স্পিড 3 গুণ বেড়ে যায়। যদি আমরা ওর সাথে ফাইট করতে চাই তাহলে এর আগে আমরা ওকে দেখতে পারবো ও আমাদের 3 জনকে তৎক্ষণাৎ হারিয়ে দিবে। অন্যদিকে সে বলল অনেক বেশি টেনশনে ছিল। ও বলে, আজকে আমরা বাইজিংকে বাঁচাতে পারিনি, তার সাথে সাথে আমি ব্রাদার জংয়ের উপরও সন্দেহ করেছি। সত্যি আমি কত বেশি ভুল ছিলাম। যেটাতে বাইলিং ওকে শান্ত করিয়ে বলে, এসবে তোমার কোনো ভুল নেই, কারণ আমিও ব্রাদার জংয়ের উপরে আগে সন্দেহ করেছি, আর এখন ওদের দুজনেরই ব্রাদার জংয়ের জন্য চিন্তা হচ্ছিল। কিন্তু কিনিউ ওদেরকে বলে, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি নিজের অ্যাসিস্ট্যান্টকে ইনফরমেশন কালেক্ট করতে পাঠিয়েছি। অন্যদিকে আমরা কিনিউর অ্যাসিস্ট্যান্টকে দেখি যে জানতে পেরে গিয়েছিল ব্রাদার জংকে বন্দি করা হয়েছে, তার সাথে সাথে বাইজিংকে কালকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে। এখন অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত খবর কিনিউকে এসে দিয়ে দেয়। যেসব কিছু শুনে তো বাইলিং কান্না করতে লাগে, কারণ ওর নিজের সিস্টারের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে ওকে শান্ত করিয়ে বলে, চিন্তা করো না, কিনিউয়ের কাছে নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান রয়েছে, আমরা ওকে ঠিক বাঁচিয়ে নিব। অন্যদিকে কিনিউ বলে, আমি এই বিষয়টা খুব ভালো করে জানি যে ব্রাদার জংয়ের কিচ্ছু হবে না, কারণ ও এক গোল্ডেন বিং ওরিয়ার, ডেভিল এম্পারার এত সহজে ওকে প্রাণে মারবে না। কিন্তু অন্যদিকে বাইজিংকে কালকের দিন ইয়েলো মাউন্টেনে ফাঁসি দেওয়া হবে, আর হতে পারে এটা ডেভিল এম্পারারের কোনো ট্র্যাপ আমাদেরকে ধরার জন্য। যেটাতে হাউফি বলে, যদি এটা কোনো ট্র্যাপও হয় তবুও আমরা হাতের ওপরে হাত রেখে বসে থাকতে পারবো না। তো কিনিউ বলে, তোমাদেরকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা বাইজিংকে বাঁচানোর জন্য অবশ্যই যাব। আমরা জানি ডেভিল এম্পারারের মোকাবিলা করা এখন আমাদের জন্য একটু মুশকিল, কিন্তু যদি ওই জায়গায় আমাদের ওপরে কোনো বড় বিপদ চলে আসে তাহলে আমরা আবারও এই আর্টিফ্যাক্টে চলে আসব। এটা শুনে হাউফিও খুশি হয়ে বলে, যতক্ষণ কিনিউয়ের কাছে এই আর্টিফ্যাক্ট আছে ততক্ষণ আমাদের কিচ্ছু হবে না। এরপরে নেক্সট সিনে আমরা দেখি ওরা 3 জন ইয়েলো মাউন্টেনে চলে এসেছিল, যেখানে ওরা কিছু সোলজারদের মেরে ওদের রূপ নিয়ে ওই মাউন্টেনের উপর যেতে লাগে, যে জায়গায় একটা শিল্ডে লাগানো ছিল। কিন্তু কিনিউরা ওই সোলজারদের লিডারের ইউজ করে ওই শিল্ডের ভেতরে এন্টার করে যায়, যেখানে ভিতরে আসার সাথে সাথেই ওরা ওখানে থাকা সমস্ত সোলজারদেরকে মেরে ফেলে। যার পরে ওরা 3 জন আবারও নিজেদের আসল রূপে ফিরে আসে, যেখানে সে বাইজিংকে বলে, তুমি কি ঠিক আছো? এখন বাইজিং ওদেরকে সেই জায়গায় দেখে জোরে জোরে চিৎকার করা শুরু করে দেয়, যেটাতে কিনু বুঝতে পেরে যায় এ ডেভিল এম্পারারকে এই জায়গায় ডাকছে। তার সাথে সাথে কিনু এটাও জানতো বাইজিং নিজের মধ্যে নেই, ওকে কেউ কন্ট্রোল করছে। এর জন্য কিনিউ নিজের এনার্জির ইউজ করে ওকে ঠিক করার চেষ্টা করছিল। আর অন্যদিকে সে বাইজিংয়ের বডিতে থাকা চেনগুলোকে ব্রেক করতে লাগে। তার সাথে সাথে হাউফি চারিদিকে নজর রাখছিল যাতে কেউ পিছন থেকে ওদের উপরে হামলা না করে দেয়। এখন বাইজিংয়ের বডিতে থাকা চেনগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেগুলো সে ব্রেক করতে পারে না। কিন্তু কিছু সময়ের মধ্যেই বাইজিং নিজের মধ্যে চলে আসে। এর জন্য সে ওই জায়গায় সেবলকে দেখে বলে, তুমি এই জায়গায় আমাকে বাঁচানোর জন্য কেন এসেছো? চলে যাও এখান থেকে। তুমি জানো না এটা ডেভিল এম্পারারের একটা প্ল্যান? ও নিশ্চয়ই এই জায়গায় আসার জন্য এতক্ষণে বেরিয়ে পড়েছে। এখন এটা বলারই দেরি ছিল কি, তখনই আচমকা আমরা দেখতে পাই ওই জায়গায় ডেভিল এম্পারার নিজের সাথীদের সাথে চলে আসে, যে হেসে বলে, এর মানে বাইজিং এখন ঠিক হয়ে গেছে। যেটা বলার সাথে সাথে সে গত রাতের সিনের কথা মনে করে, যেখানে বাইজিং নিজেকে মারার চেষ্টা করছিল, কারণ ও জানতো ডেভিল এম্পারার ওর ইউজ করে সেবলকে প্রাণে মারতে চায়। কিন্তু তখনই ডেভিল এম্পারার সেই জায়গায় এসে ওকে বাঁচিয়ে নেয়। তার সাথে সাথে ও বাইজিংকে বলে, আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। যদি তুমি আমাকে নিজের স্পিরিটকে কন্ট্রোল করার পারমিশন দাও তাহলে আমি তোমার ইউজ করে সেবল এবং ওর 2 ব্রাদারকে কালকে ইয়েলো মাউন্টেনে আনতে পারবো। এখন এর জন্য বাইজিং একদমই এগ্রি ছিল না, ও কি করে সেবলকে ধোকা দিবে। কিন্তু ডেভিল এম্পারার ওকে বলে,
তুমি একদমই চিন্তা করো না, যদি তুমি আমার সাথে এই ডিল করে নাও তাহলে আমি সেবলকে ছেড়ে দিব। আমি শুধু কিনিউকে প্রাণে মারতে চাই, কারণ ওর কাছে মিস্টিক গডের ট্রেজার, তার সাথে সাথে 10,000 বিস্ট স্ক্রোল রয়েছে। যদি আমি ওই সমস্ত ট্রেজার হাসিল করে নেই তাহলে আমার পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। এখন বাইজিং তো প্রথমে এর বিষয়ে মানে না, কিন্তু যখন ওর কাছে আর অন্য কোনো রাস্তা না থাকে তো ও সেবলকে বাঁচানোর জন্য নিজের সোলকে কন্ট্রোল করার পারমিশন দিয়ে দেয়। এখন প্রেজেন্টে ডেভিল এম্পারার বলে, বাইজিং তো দেখছি অনেক বেশি কাজের, যার ইউজ করে আজকে আমি তোমাদের তিনজনকে এখানে ফাঁসাতে পেরেছি। অন্যদিকে বাইজিং ডেভিল এম্পারারকে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি সেবলকে মারবে না, যেটাতে ডেভিল এম্পারার হেসে বলে, আমি নিজের প্রমিস কখনো ভাঙি না, এর জন্য আমি সেবলকে প্রাণে মারবো না। কিন্তু আমি এটা বলিনি যে অন্য কেউ সেবলকে মারতে পারবে না। কিনিউ জানতো এখন এই জায়গার সিচুয়েশন অনেক বেশি খারাপ হতে চলেছে। এর জন্য সে হাউফি এবং সেবলকে বলে, চলো আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে। কিন্তু সেবল তো এত বেশি রেগে গিয়েছিল যে সে নিজের রাগের ওপরে কন্ট্রোল করতে পারে না, আর সামনে গিয়ে ডেভিল এম্পারারের ওপরে হামলা করা শুরু করে দেয়। এখন কিনিউ সেবল আর ডেভিল এম্পারারের ফাইটে দেখে হাউফিকে বলে, যদি তুমি চাও তাহলে এখান থেকে ফিরে যেতে পারো। যেটাতে হাউফি বলে, না, এমনটা একদমই হবে না, আমার ব্রাদার এখানে ফাইট করছে আর আমি ওকে ছেড়ে পালিয়ে যাব, এটা তো একদমই সম্ভব নয়। যদি আমরা তিনজন বাঁচি তাহলে একসাথেই বাঁচবো, আর যদি মারা যাই তাহলে একসাথেই মরবো। যেটা বলার সাথে সাথেই হাউফি এবং কিনিউ সামনে গিয়ে ডেভিল এম্পারারের সুপারিনটেন্ডেন্টের সাথে ফাইট করা চালু করে দেয়, যেখানে কিনিউ একাই দুই সুপারিনটেন্ডেন্টের সাথে সিরিয়াস হয়ে ফাইট করছিল, যার কারণে সে এবার ওদেরকে খুব ভালো টক্কর দিচ্ছিল। অন্যদিকে ডেভিল এম্পারার সেবলের উপরে ভারী পড়ে, যেটা দেখে কিনিউয়ের সেবলের জন্য অনেক বেশি চিন্তা হতে লাগে। তাই সে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে ওই লেডি সুপারিনটেন্ডেন্টকে প্রাণে মেরে ফেলে, যেটা দেখে তো আউকু এবং ডেভিল এম্পারারের একটুকু বিশ্বাস হয় না। আর ডেভিল এম্পারার রেগে সেবলকে নিজের বন্দি করে নেয়, যেটা দেখে কিনিউ ওকে বাঁচানোর জন্য সামনের দিকে যাচ্ছিল কি তখনই আউকুর সামনে এসে বলে, তোমার ফাইট আমার সাথে, আমি তোমাকে এত সহজে যেতে দিব না। কিন্তু এবার কিনিউ অনেক বেশি রেগেছিল, আর সে নিজের 10,000 মিটিওর ফিঙ্গার টেকনিকের সাহায্যে আউকুর ওপরে হামলা করে দেয়, যার কারণে আউকু খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। এখন এর আগে কিনিউ সেবলের কাছে যেতে পারত, তখনই ওর নজর হাউফির উপরে পড়ে, যেখানে ও দেখতে পায় ডেভিল এম্পারারের সার্ভেন্ট হাউফিকে খুব খারাপভাবে আহত করে দিয়েছে। যদি কিনিউ ওকে সাহায্য না করে তাহলে ওই সার্ভেন্ট হাউফিকে প্রাণে মেরে ফেলবে। এর জন্য কিনিউ ততক্ষণাতে এসে হাউফিকে ওই আর্টিফ্যাক্টের মধ্যে পাঠিয়ে দেয়। কিন্তু ওই সময় ডেভিল এম্পারারের সার্ভেন্ট এবং আউকু দুজনেই কিনিউকে দুপাশ থেকে ঘিরে নেয়, আর ওরা বলে, চলো এখন হার মেনে নাও, তুমি একা আমাদের হারাতে পারবে না। এখন কিনিউ ওদের কথা শুনছিল। আর অন্যদিকে ডেভিল এম্পারার আবারও বাইজিংকে নিজের কন্ট্রোল নিয়ে ওর হাতে একটা তলোয়ার দিয়ে বলে, দ্রুত সামনে গিয়ে সেবলকে প্রাণে মেরে ফেলো। কিনিউ এসব কিছু দেখে সামনে এগিয়ে আউকু এবং ওই সার্ভেন্টের সাথে ফাইট করা শুরু করে দেয়, যেখানে সে সুযোগও পেয়ে নিজের এক ক্লোন বানিয়ে ওদের দুজনের সাথে ফাইট করতে পাঠিয়ে দেয়। আর রিয়েল কিনিউ সময় থাকতেই সেবলের সামনে এসে বাইজিংয়ের তলোয়ারকে ব্লক করে নেয়। তার সাথে সাথে সে বাইজিংকে বলে, আমি জানি তুমি আমার কথা শুনতে পারছো, তোমার সিস্টার বাইলিং তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে লড়াই করে নিজের ওপরে কন্ট্রোল পেতেই হবে। এখন ডেভিল এম্পারারের এগুলো একদমই ভালো লাগে না, আর সে এক অ্যাটাক করে কিনুকে সাইডে সরিয়ে দেয়। তার সাথে সাথে সে বাইজিংকে বলে, চলো সেবলকে প্রাণে মেরে ফেলো। এখনও বাইজিং সেবলকে মারতেই যাচ্ছিল কি তখনই সে নিজের ওপরে কন্ট্রোল করে নেয়, যার কারণে আমরা দেখতে পাই ও ডেভিল এম্পারারের ওপরেই হামলা করে দেয়। ডেভিল এম্পারার নিজেকে বাঁচিয়ে বাইজিংকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? যেটাতে বাইজিং বলে, আমি সেবলকে কখনই আহত করতে পারবো না। তার সাথে সাথে সে কিনিউকে বলে, সেবলকে এখান থেকে নিয়ে চলে যাও। অন্যদিকে ওই সার্ভেন্ট এবং আউকুও এতক্ষণে বুঝতে পেরে গিয়েছিল কিনিউ ওদেরকে বোকা বানিয়েছে। এদিকে আমরা বাইজিংকে দেখি যে এক খুবই পাওয়ারফুল টেকনিকের ইউজ করছিল, যেখানে চারিপাশে অনেক বেশি পরিমাণে ফেদার চলে এসেছিল। এরপরে বাইজিং কিনিউকে বলে, সেবলের খেয়াল রেখো, যেটা বললে সে নিজের ফেদারের ইউজ করে ওই জায়গায় এক অনেক বড় ব্লাস্ট করে। অন্যদিকে কিনিউ সময় থাকতেই সেবলকে নিয়ে ওই আর্টিফ্যাক্টে চলে যায়। এখন এই ব্লাস্টের পরে আমরা দেখতে পাই ডেভিল এম্পারার আর ওর সাথীর একদম ঠিক ছিল, কিন্তু এখন ডেভিল এম্পারারের অনেক বেশি রাগ হচ্ছিল। এর জন্য সে আউকু এবং নিজের সার্ভেন্টকে বলে, কিনিউ এবং ওর ব্রাদাররা আবারও এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু এবার আর আমি ওদেরকে ছাড়বো না। এর জন্য আমি চাই তোমরা এই পুরো ইয়েলো প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দাও, আর যদি তোমরা বাইজিংকেও খুঁজে পাও তাহলে ওকে ততক্ষণাৎ আমার কাছে নিয়ে এসো। এটা শুনে আউকু বলে, মাস্টার, আমরা এমনটা করতে পারবো না, কারণ এই ইয়েলো প্ল্যানেটে আমাদের ক্ল্যানের অনেক লোকেরা রয়েছে। এটা শুনে ডেভিল এম্পারার রেগে বলে, তুমি কি জানো সেবলকে? সেবল ফ্যাংচংয়ের ছেলে,
যে এক পারফেক্ট মিউটেটেড সুপার বার্ড বিস্ট। ফ্যাংচং এমন একটা পার্সন যে কেবলমাত্র আমার সাথে ডেভিল এম্পারারের পজিশনের জন্য ফাইট করতে পারত, কিন্তু ওর কপাল খারাপ ও একটা নর্মাল ইগল ক্ল্যানের মেয়েকে ভালোবেসে ফেলে, যেটার সুযোগ নিয়ে আমি ওদের দুজনকেই আহত করে দেই। তখনও ফ্যাংচংয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু এরপরও সে একটা স্পেস টাইম পোর্টাল ওপেন করে নিজের ছেলে সেবলকে ইমর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। কিন্তু এখন আবারও ফ্যাংচংয়ের ছেলে ফিরে এসেছে। ওর কাল্টিভেশন স্পিড অনেক ফাস্ট, তার সাথে সাথে ওর কাছে নিজের ফাদারের সুপার ইনহেরিটেড মেমোরি রয়েছে। যদি ওটার ইউজ একবার সেবল করে নেয় তাহলে ওর স্পিড এবং পাওয়ার আমার থেকেও বেশি হয়ে যাবে। আমি সেবলকে জীবিত ছাড়া রিস্ক নিতে পারবো না। এর জন্য সে নিজের সাথীদেরকে ইয়েলো প্ল্যানেটকে ডিস্ট্রয় করার হুকুম দিয়ে দেয়। অন্যদিকে কিনিউ এবং সেবল ডেভিল এম্পারারের এ সমস্ত কথা শুনে নেয়, যেখানে সেবল রেগে বলে এই বদমাস আমার ফ্যামিলিকে খতম করে দিয়েছে, এটা একদমই ঠিক নয়। অন্যদিকে ডেভিল এম্পারার এবং ওর সাথীরা মিলে একটা ফরমেশনও বানিয়ে ওই প্ল্যানেটকে ডিস্ট্রয় করার চেষ্টা করছিল। এরপরে নেক্সট সিনে আমরা ব্লু প্ল্যানেটের সিন দেখি, যেখানে মিস্ট মাউন্টেনে কিনিউ নিজের ব্রাদারদের সাথে চলে এসেছিল, যেখানে সেবলের নিজের প্যারেন্টসদের বিষয় শুনে অনেক বেশি দুঃখ হচ্ছিল। আর সে উদাস হয়ে বলে, প্রথমে আমি জানতাম না আমার প্যারেন্টস কে, কিন্তু এখন আমি ওদের বিষয়ে জানতে পেরে গেছি, কিন্তু ওরা মারা গেছে। অন্যদিকে হাউফি ওকে চিয়ার আপ করে বলে, তোমাকে উদাস হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে দেখো, আমি তো এটাও জানি না আমার প্যারেন্টস কে, কিন্তু এরপরও আমি উদাস তো নেই। তার সাথে সাথে কিনিউ বলে, কি হয়েছে যে তোমার প্যারেন্টস মারা গেছে, আমরাও তো তোমার ফ্যামিলি, আমরা সবসময় তোমার খেয়াল রাখবো। যেটা বলে হাউফি এবং কিনিউ নিজেদের হাত বাড়িয়ে সেবলকে দাঁড় করায়। এরপরে সেবল কিনিউকে বলে, তোমার আগে প্ল্যান কি? যেটাতে কিনিউ বলে, এখনকার মতো আমাদেরকে একটা সেফ লোকেশন খুঁজতে হবে। যেটাতে হাউফি বলে, আমাদের কাছে সেফ লোকেশন আছে না, ওই আর্টিফ্যাক্ট, আমরা যতক্ষণ ওর মধ্যে থাকবো আমাদেরকে কেউ খুঁজে পাবে না। যেটাতে কিনিউ বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এ সমস্ত লড়াই আমাদের, হেটংয়ের এসবে কোনো লেনাদেনা নেই, কিন্তু এরপরও ও একা জায়গায় আটক রয়েছে, যেটা ওর জন্য একদমই ঠিক নয়। এটা শুনে সেবল কিনিউকে বলে, আচ্ছা তাহলে তুমি এর জন্যই আমাদেরকে এই মাউন্টেনে নিয়ে এসেছো, যাতে আমরা এই জায়গায় নিজেদের সেফ রেসিডেন্ট বানাতে পারি। যেটাতে কিনিউ উত্তর দেয়, হ্যাঁ এটা হলো মিস্ট মাউন্টেন, যেখানে লেভেল 7-এর ওপরের কোনো কাল্টিভেটর নেই। যদি আমরা চাই তাহলে এই জায়গায় আমরা কিছুদিন লুকিয়ে থাকতে পারি। যেটাতে সেবল জিজ্ঞেস করে, এখানে কি ডেভিল এম্পারারের কোনো লোক আসবে না? এটা শুনে কিনু বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় এই বিষয়ে খেয়াল রাখবে। এখন এটা বলার সাথে সাথেই ওই জায়গায় হেটং এবং কিনুয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যেখানে কিনু হেটংকে বলে, আজকের পর থেকে তুমি এই প্ল্যানেটে নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারো। যেটা শুনে তো হেটং অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এখনও সেবল এবং বাইলিংয়ের অনেক বেশি চিন্তা হচ্ছিল। যেটাতে কিনু সেবলকে বলে, তুমি চিন্তা করো না, হেটং কখনো একা থাকবে না, সবসময় মাস্টার বুলান ওর সাথে থাকবে। এখন এসব কিছুর পরে কিনু নিজের দুই ব্রাদারকে বলে, আগামী 100 বছর আমাদেরকে শুধু নিজেদের কাল্টিভেশনের উপরে ধ্যান দিতে হবে। যেটা বলার পরে হাউফি এবং সেবল ওই আর্টিফ্যাক্টে কাল্টিভেশন করতে চলে আসে, আর কিনু ওই জায়গা থেকে অনেক দূরে স্পেসের দিকে চলে যায়। এরপরে সময় এভাবেই কাটতে থাকে, যেখানে আমরা দেখতে পাই হাউফি হেটংকে নিজের ফাইটিং স্কিল শেখানোর চেষ্টা করছিল, কিন্তু এখন তো হেটংয়ের বাইরে যাওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল। এর জন্য সে হাউফিকে বলে, আঙ্কেল বুলান আমার জন্য অপেক্ষা করছে, আজকে আমরা কিছু ক্যান্ডি কিনে খাবো। যেটা শুনে হাউফি বলে, আমি তোমাকে পাওয়ারফুল স্পিয়ার টেকনিক শেখানোর চেষ্টা করছি আর তুমি ক্যান্ডির পিছনে পড়ে আছো। যেটাতে হেটং উত্তর দেয়, আসলে ওইসব ক্যান্ডি খুবই সুইট, কিন্তু তুমি একদমই সুইট নও। যেটা বলে হেটং সেখান থেকে চলে যায়, যার কারণে তো হাউফির অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে চিৎকার করে বলে, সেবলের বাচ্চা, নিজের মেয়েকে একটু ম্যানার্স শেখা। অন্যদিকে সিন শিফট হয়ে কিনুয়ের ওপরে চলে আসে, যে এক স্পেসের মধ্যে বসে কাল্টিভেশন করছিল, যেখানে ওর কাল্টিভেশন করতে করতে অনেক বছর কেটে যায়। আর এখন ও খুব ভালো করে ব্ল্যাক হোল এবং এই ইউনিভার্সের অরিজিনের বিষয়ে বুঝতে পেরে গিয়েছিল। এর জন্য সে এনার্জি এসেন্স অ্যাবজর্ব করে ব্ল্যাক হোল লেভেল থেকে অরিজিন লেভেলে পৌঁছে যায়। তার সাথে সাথে কিনু এখন এক লেভেল 9-এর ইমর্টাল এম্পারারের মতো পাওয়ারফুল হয়ে গিয়েছিল। যেটা দেখে তো কিনু অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ফাইনালি আমি করে দেখিয়েছি, আমার পাওয়ার এখন আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। অন্যদিকে আমরা এম্পারার ইউকে দেখি, যেও কাল্টিভেশন করে নিজের লেভেলকে ব্রেক থ্রু করার চেষ্টা করছিল, কিন্তু আফসোস ও এমনটা করতে পারে না, ওর বডি খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। ওই সময় সেখানে জিনু চলে আসে, যে এম্পারার ইউকে বলে, আমি কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, আমি জানতে পেরেছি কিনিউকে লাস্ট টাইম বার্ডে ক্লিনে দেখা গেছে, যেখানে সে ডেভিল এম্পারারের সাথে ফাইট করছিল।
এর মানে ও নিশ্চয়ই ডেভিল এম্পারারের সাথেও পাঙ্গা নিয়ে ফেলেছে। আর এটা আমাদের জন্য একটা দারুণ সুযোগ যে আমরা ডেভিল এম্পারারের সাথে হাত মিলিয়ে নিই, যার কারণে আমরা কিনিউকে খুব সহজেই ধরতে পারবো। যেটা শুনে এম্পারার ইও খুশি হয়ে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এবার কিনিউ আমাদের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে ব্লু প্ল্যানেটে পৌঁছে গিয়েছিল, আর আমরা দেখতে পাই ও নিজের এনার্জির সাহায্যেই এক জায়গাতে দাঁড়িয়ে পুরো প্ল্যানেটকে স্ক্যান করতে পারছিল। তখনই ওই জায়গায় হাউফি এবং সেবলও চলে আসে, যেখানে ওরা কিনিউকে এত সময় পরে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। হাউফি তো কিনিউকে বলে, আমি সেবলের সাথে ফাইট করে করে ক্লান্ত হয়ে গেছি, কেননা তুমি আমার সাথে একবার ফাইট করো, আমি দেখতে চাই তুমি কত বেশি পাওয়ারফুল হয়েছো। কিন্তু কিনিউ এখনকার মতো হাউফির এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে না, কারণ সে অনেক দিন ধরে রেস্ট করেনি। অন্যদিকে আমরা হেটংকে দেখি যে মাস্টার বুলানকে মানানোর চেষ্টা করছিল যে উনি যেন ওকে সিটি পর্যন্ত নিয়ে যান, কারণ ও কারোর সাথে দেখা করতে চায়। মাস্টার বুলান ওকে মানা করে বলে ওই জায়গা তোমার জন্য একদমই সেফ নয়, কিন্তু এরপরও মাস্টার বুলান হেটংয়ের জেদের সামনে বেশিক্ষণ টিকতে পারে না। হেটং কোনো না কোনোভাবে মাস্টার বুলানকে মানিয়েই নেয়। এখন মাস্টার বুলান ওর সাথে যাচ্ছিলই কি, তখনই সেই জায়গায় কিনিউ রেস্ট করে চলে আসে, যে মাস্টার বুলানকে বলে, মনে হচ্ছে এই মেয়ে তোমাকে খুবই ডিস্টার্ব করছে। যেটাতে মাস্টার বুলান বলে, তুমি একদম ঠিক বলেছ, আমি এক 8 লেভেলের ওরিয়ার হওয়ার পরেও এই কিউট মেয়ের কথাকে ইগনোর করতে পারি না। এটা শুনে কিনিউ বলে, এই মেয়ে সিটির বাজারে যাওয়ার জন্য এত বেশি ইনসিস্ট কেন করছে, চলো আমিও গিয়ে একবার দেখে আসি। কিন্তু কিনিউ এই বিষয়ে হেটংকে কিচ্ছু বলে না। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনিউ একটা রেস্টুরেন্টে বসেছিল, তার সাথে সাথে সে দূর থেকে নিজের স্পিরিচুয়াল আইয়ের ইউজ করে হেটংয়ের উপরে নজরও রাখছিল। এখন হেটংয়ের সাথে থাকা ছেলেকে দেখে কিনিউ বলে, এটা তো একদমই ঠিক নয়, এই ছেলে তো এক গ্রেড 1-এর ওরিয়ার, এমনকি হেটংও এর থেকে বেশি পাওয়ারফুল। এখন কিনিউ এ সমস্ত কিছু ভাবছিলই কি, অন্যদিকে আমরা ওই ছেলেকে দেখি যার নাম হাওফান, যে হেটংকে ভালোবাসতো, তার সাথে সাথে হেটংও ওকে পছন্দ করত। এখন ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল কি, তখনই সেই জায়গায় ইগল ক্ল্যানের ইয়ং প্রিন্স চলে আসে, যে হেটংকে বলে, তুমি অনেক বেশি বিউটিফুল, আমিও নিজের জন্য এক লাইফ পার্টনারের খোঁজ করছি, তো তুমি আমার সাথে চলে এসো। যেসব কিছু বলে সে হেটংকে অর্ডার দিচ্ছিল। এখন এই বিষয়টা হেটংয়ের একটুকুও ভালো লাগে না, ওই প্রিন্স অনেক বেশি পাওয়ারফুল ছিল। কিন্তু এরপরও হেটং ওকে নিয়ে মজা করে বলে, এখনকার মতো আমি কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাই না, এর জন্য তুমি এখান থেকে যেতে পারো। এটা শুনে তো ওই প্রিন্স অনেক বেশি রেগে যায়, আর ওর সাথীরা হেটং এবং হাওফানকে ঘিরে ফেলে, যার পরে ওই প্রিন্স ওদের দুজনকে বলে, তোমাদের সাহস কী করে হলো আমাকে অপমান করার, আমি এখন তোমাদেরকে প্রাণে মেরে ফেলবো। যেটা শুনে হাওফান হেটংয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যাতে সে ওকে প্রোটেক্ট করতে পারে। প্রিন্স এটা দেখে হেসে বলে, তুমি কি বোকা, তুমি এক নর্মাল গ্রেড 1-এর কাল্টিভেটার, তোমার থেকে বেশি পাওয়ারফুল তো এই মেয়ে, আর এরপরও তুমি এই মেয়ের প্রোটেকশন করার চেষ্টা করছো। যেটা বলার সাথে সাথেই ওই প্রিন্স হাওফানের উপরে হামলা করে দেয়, যার কারণে হাওফান একটু ইনজোর্ড হয়ে যায়। কিন্তু এরপরও সে উঠে দাঁড়িয়ে হেটংকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার চিন্তা করো না, আমি মারাই যাই না কেন, তবুও আমি তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে ওই প্রিন্স বলে, যদি তোমার এটাই ইচ্ছে থাকে তাহলে আমি তোমার ইচ্ছে এখনই পূরণ করে দিচ্ছি। যেটা বলে ওই প্রিন্স নিজের সাথীদেরকে অর্ডার দিয়ে দেয় যে হাওফানকে প্রাণে মেরে ফেলো, আর তারপরে ওই মেয়েকে উঠিয়ে নিয়ে চলো। এখন এখানকার সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাই হেটং চিৎকার করে বলে, আঙ্কেল কিনিউ, আমি জানি তুমি আমাদেরকে দেখছো, এর জন্য দ্রুত এখানে চলে এসো, না হলে অনেক দেরি হয়ে যাবে। যেটা শুনে কিনিউ টেলিপোর্ট হয়ে তৎক্ষণাৎ ওই জায়গায় চলে আসে, আর ও হেটংকে বলে, তুমি কি করে জানলে যে আমি তোমার উপরে নজর রাখছি। যেটাতে হেটং বলে, আঙ্কেল বুলান লাস্ট টাইমে বলে দিয়েছিল যে উনি বিজি, কিন্তু উনি এমনটা কখনো করেন না, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, তুমি কখনো আমাকে একা ছাড়বে না, কারণ তোমার সব সময় আমার চিন্তা হয়। কিনিউ এসব কিছু শুনে বলে, তুমি তো দেখছি অনেকে বেশি বোঝদার হয়ে গেছো। তার সাথে সাথে সে হাওফানের দিকে দেখে বলে, আচ্ছা তাহলে তুমি ওই ছেলে। যেটা বলার সাথে সাথে কিনিউ ওকে হিল করে দেয়। অন্যদিকে ওই প্রিন্স এসব কিছু দেখে রেগে বলে, তুমি আমাদের ইগল ক্ল্যানের ম্যাটারে নিজের নাক গলাতে পারো না, না হলে আমার এল্ডাররা তোমাকে প্রাণে মেরে ফেলবে। এখন এর আগে ওই প্রিন্স এটা বলতে পারতো, তখনই আমরা দেখতে পাই কিনিউ খুব দ্রুত মুভ করে ওদের তিনজনকে প্রাণে মেরে ফেলে। যার পরে কিনিউ হাওফানকে বলে, এরা তিনজন মারা গেছে, তোমার এই জায়গায় থাকা একদমই ঠিক নয়, এর জন্য তুমি আমাদের সাথে চলো। যেটা শুনে হেটং খুশি হয়ে বলে, আঙ্কেল একদম ঠিক বলছে, তুমি আমাদের সাথেই চলো।
যার পরে নেক্সট সিনে আমরা দেখতে পাই কিনু হাওফানকে নিয়ে নিজের মেনশনে চলে আসে। এখন হাওফি হাওফানকে দেখে হেসে বলে, ওয়াও, আমার তো বিশ্বাসই হচ্ছে না, হেটং তুমি তো দেখছি 100 বছর একটা ছেলেকেও পটিয়ে নিয়েছো, আর এতটা দ্রুত ওকে নিজের বাড়িতেও নিয়ে এসেছো। যেটাতে হেটং মজা করে বলে, হ্যাঁ, তুমিও যদি আমার মতো হতে তাহলে এতদিনে আমার এক আন্টি থাকতো। কিন্তু সেবল ওকে বকাবকি করে শান্ত করিয়ে দেয় আর বলে, তুমি একা সিটিতে কেন গিয়েছিলে? এটা শুনে হাওফান সামনে এসে বলে, এসবে হেটংয়ের কোনো ভুল নেই, আমার কারণে এসব কিছু হয়েছে। যেটাতে তো সেবল আরও বেশি রেগে যায় আর সে হাওফানকে বলে, হ্যাঁ, এসব কিছু তোমারই ভুল, তোমার কারণে আমার মেয়ে এত বড় প্রবলেমে পড়েছিল। এটা বলে সে হাওফানের উপরে হামলা করতে যাচ্ছিল কি হেটং সামনে এসে নিজের ফাদারকে থামিয়ে বলে, এসবে হাওফানের কোনো ভুল নেই, ওই প্রিন্স নিজে থেকেই আমাদের সাথে এসে খারাপ ব্যবহার করছিল, আর হাওফান তো শুধু আমাকে প্রোটেক্ট করেছে। এখন বাইলিংও সেবলকে শান্ত করিয়ে বলে, প্লিজ তুমি শান্ত হয়ে যাও, কিনু আমাদেরকে বলেছে হাওফান ওই জায়গায় হেটংকে সাহায্য করার চেষ্টা করছিল, এর জন্য আমাদের হাওফানকে ধন্যবাদ জানানো উচিত। এরপরে সে হেটং এবং হাওফানকে বলে, তোমরা গিয়ে রেস্ট করো। যেটা শুনে ওরা দুজন সেখান থেকে চলে যায়। এরপরে কিনু সেবলকে বলে, তোমাকে হেটংয়ের ওপরে এত চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ও বড় হয়ে গেছে, এর জন্য ওর নিজের ভালোবাসা চুজ করারও অধিকার আছে। যেটাতে সেবল একটু চিন্তিত হয়ে বলে, ওই ছেলে শুধু এক গ্রেড 1-এর কাল্টিভেটার, যদি আমার মেয়ে ওর সাথে থাকে তাহলে ও কখনো আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবে না। যেটাতে কিনু বলে, তুমি এমন কথা বলো না, তুমি কি ভুলে গেছো একটা সময় ছিল যখন আমরাও ঠিক এরকম দুর্বল ছিলাম, কিন্তু এখন দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। আমরা জানি না ফিউচারে হাওফান কত বেশি পাওয়ারফুল হবে, এর জন্য আমরা ওকে সাপোর্ট করার নিজেদের পুরো চেষ্টা করব। এখনকার মতো এই সমস্ত কথা এতটা ইম্পর্টেন্ট নয়, সবথেকে বড় ব্যাপার হলো আমরা ওই প্রিন্সকে মেরে ফেলেছি, যার কারণে ইগল ক্ল্যানের লোকেরা একদমই শান্ত থাকবে না। তাই আমি মিস্ট মাউন্টেনের আশেপাশের সিকিউরিটি আরও টাইট করে দিচ্ছি। এরপরে সিন শিফট হয়ে ডেভিল এম্পায়ারের প্যালেসের ওপরে চলে আসে, যেখানে খাবার খাওয়ার সময় ডেভিল এম্পায়ারের সার্ভেন্ট একটা মেসেজ পায়, যেখানে সে দাঁড়িয়ে বলে, আমার ইগল ক্ল্যানের পক্ষ থেকে একটা মেসেজ এসেছে যে আমাদের প্রিন্সকে কেউ মেরে ফেলেছে, এর জন্য আমাকে গিয়ে চেক করতে হবে। যেটাতে ডেভিল এম্পায়ার বলে, ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু মনে রেখো যেই কাল্টিভেটার তোমার প্রিন্সকে মেরেছে ওকে একদমই ছেড়ো না। যার পরে আমরা কিনুকে দেখি, যেখানে সংশি অনেক বছর পরে কিনু এসে দেখা করতে এসেছিল, আর এ এম্পায়ার কিংডমের স্টুডেন্ট। এখনও সংশি কিনুকে বলে, আমাকে তোমার লোকেশনের বিষয়ে বুমিং বলেছে, আমি বুঝতে পারছি না তুমি এরকম এক অজানা প্ল্যানেটে কেন রয়েছো। যেটার উত্তরে কিনু বলে, আমার একটু শান্তির প্রয়োজন ছিল, এর জন্য আমি এই জায়গায় থাকতে চলে এসেছি, কিন্তু তুমি এটা বলো যে তুমি এই জায়গায় কি করছো। যেটাতে সংশি কিনুকে বলে, আসলে আমি এই জায়গায় নিজের মাস্টার কিংডমের একটা ইনভিটেশন লেটার নিয়ে এসেছি। এম্পায়ার কিংডম খুব দ্রুত নিজের ডিভাইন ক্লাইমেটি এক্সাম দিতে চলেছে, যার কারণে উনি এক অনেক বড় সেরিমনি রেখেছেন, আর উনি চান তুমি ওই সেরিমনিতে পার্টিসিপেট করো, যেখানে অনেক বড় বড় লোকেরাও আসবে, যেমন কি এম্পায়ার ইউ, ডেমন এম্পায়ার, ডেভিল এম্পায়ার, ড্র্যাগন এম্পায়ার, আরও অনেকে। এখন এসব শুনে তো কিনু অনেকে বেশি অবাক হয়ে যায়, কারণ ডিভাইন ক্লাইমেটি এক্সাম তো অনেকে বেশি খতরনাক, যেখানে প্রাণও যেতে পারে। কিন্তু এরপরও এম্পায়ার কিংডম এত লোকেদেরকে ওই জায়গায় ইনভাইট কেন করছে। যেটাতে সংশি বলে, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, তুমি নিজে ওই জায়গায় এসে মাস্টারের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করো। যেটাতে কিনু বলে, আমাকে ক্ষমা করে দিও, হতে পারে আমার ওই জায়গায় যাওয়া হবে না, কারণ আমার কিছু প্রবলেম চলছে, তাই আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এটা শুনে সংশি বলে, কোনো ব্যাপার না, আমার মাস্টার তোমাকে কোনো হুকুম দিচ্ছে না, উনি চান তুমি শুধু ওই জায়গায় আসো। এরপরে কিনু এই বিষয়ে নিজের ব্রাদারদের সাথে ডিসকাশন করে, যেখানে বাইলিং বলে ওই জায়গায় এম্পায়ার ইউ এমনকি ডেভিল এম্পায়ারও আসতে চলেছে, যেটা অনেকে বেশি খতরনাক। কিন্তু কিনু এখন অনেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তার সাথে সাথে সেবল এবং হাউফিও অনেক প্রোগ্রেস করেছে। এর জন্য কিনু বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, কিন্তু এরপরও আমরা ওই জায়গায় যাব, যাতে আমরা ওদেরকে দেখাতে পারি যে এখন আর আমরা আগের মতো দুর্বল নেই। যেটা শুনে হাউফি এবং সেবলও খুশি হয়ে যায়। এরপরে কিনু ওদের দুজনকে বলে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে ভালো করে কাল্টিভেশন করতে হবে, যাতে আমরা আরও পাওয়ারফুল হতে পারি। এটা শুনে ওরা তিনজনই কাল্টিভেশন করার জন্য বেরিয়ে পড়ে। এরপরে আমরা দেখি কিনু যাওয়ার আগে কাল্টিভেশন করছিল, যেখানে ওর ফ্লেমের কালার চেঞ্জ হয়ে পার্পল ডার্ক হয়ে যায়। এটা দেখে কিনু অবাক হয়ে বলে, অরিজিন লেভেলে পৌঁছানোর সাথে সাথেই আমার ফ্লেমের কালার কি করে চেঞ্জ হয়ে গেল।
এখন কিনিউ এইসব বিষয়ে তেমন একটা ধ্যান না দিয়ে ততক্ষণাৎ নিজের ব্রাদারদের ডেকে এম্পারার কিংডমের প্ল্যানেটের দিকে চলে যায়, যেখানে যাওয়ার সাথে সাথেই কিনিউ বুঝতে পারে এই জায়গায় মিলিয়ন অফ কাল্টিভেটর রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ তো লেভেল 9-এর থেকেও বেশি পাওয়ারফুল। ওই সময় কিনিউ লক্ষ্য করে ওই জায়গায় গ্র্যান্ডমা ইনহাও প্রেজেন্ট রয়েছে, যাকে দেখে কিনিউ ততক্ষণাৎ ওনার কাছে গিয়ে ওনাকে গ্রিট করে। অন্যদিকে গ্র্যান্ডমা ইনহুয়া কিনিউকে দেখে বলে, তুমি শুধু কিছু সময়ের জন্যই গায়েব ছিলে, আর এখন দেখো তোমার কাল্টিভেশন কোথায় পৌঁছে গেছে, তুমি সত্যি অনেক বেশি অসাম। এখন গ্র্যান্ডমা ইনহুয়া এসব কিছু বলছিল কি, তখনই কিনিউ ওই জায়গায় এম্পারার ইউয়ের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে কিনিউ গ্র্যান্ডমাকে বলে, আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, আমি সেটা করে আসছি। এটা বলে কিনিউ নিজের ব্রাদারদের সাথে সোজা এম্পারার ইউয়ের কাছে চলে আসে। তার সাথে সাথে সে নিজের ব্রাদারকে বলে, এর সাথে সাক্ষাৎ করো, এ হলো আমার এক অনেক পুরনো বন্ধু। অন্যদিকে এম্পারার ইউ কিনিউ এবং ওর ব্রাদারদের কাল্টিভেশন লেভেল চেক করে অবাক হয়ে বলে, আচ্ছা তাহলে তুমিও এখন লেভেল 9-এ পৌঁছে গেছো। তখনই ওই জায়গায় ডেমন এম্পারারও এন্ট্রি হয়ে যায়, যে ওখানে কিনিউকে এত পাওয়ারফুল দেখে অবাক হয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, লাস্ট টাইম যখন আমাদের ফাইট হয়েছিল তখন তুমি শুধু এক গ্রেড 1-এর ইমর্টাল এম্পারার ছিলে। এটা শুনে কিনিউ বলে, এসব কিছু তোমাদের কারণেই হয়েছে, তোমরা আমার এত পিছু করেছো যে বাধ্য হয়ে আমাকে এত বেশি পাওয়ারফুল হতে হয়েছে, এর জন্য আমি তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। যেটা শুনে এম্পারার ইউ ডেমন এম্পারারকে বলে, তুমি কি শুনলে, কিনিউ আমাদেরকে ধন্যবাদ জানাতে চায়, চলো আমাদেরকেও ওকে ধন্যবাদের বদলে কিছু দেওয়া উচিত। যেটা শুনে ডেমন এম্পারার বলে, না, আমি এই জায়গায় কোনো রকম ফাইট করতে চাই না। তার সাথে সাথে সে যাওয়ার আগে এম্পারার ইউকেও বলে, বিনা কারণে কিনিউয়ের সাথে ফাইট করো না, না হলে তুমি নিজের জন্যই বিপদ ডেকে আনবে। এটা শুনে হাউফি হেসে বলে, তোমার বন্ধু তো দেখছি অনেক বেশি বুদ্ধিমান, ও বুঝে গেছে আমাদের সাথে পাঙ্গা নিলে পরে ও বিপদে পড়ে যাবে, কিন্তু মনে হচ্ছে তুমি এখনও মরতে চাও। এসব কিছু শুনে তো এম্পারারও অনেক বেশি রেগে যায়, আর ও নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে, তোমাদের মধ্যে কি এত সাহস আছে যে তোমরা আমাকে প্রাণে মারতে পারবে? যেটাতে কিনিউ এবং ওর ব্রাদাররাও ফাইটে করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই ওদের মাঝখানে গ্র্যান্ডমা ইনহুয়া চলে আসে, যে এম্পারার ইউকে শান্ত থাকতে বলে। তার সাথে সাথে ওই জায়গায় এপ এম্পারার, ড্র্যাগন এম্পারার, এমনকি বুল এম্পারারও চলে আসে, যারা এম্পারার ইউকে বলে, আমরা সবাই এই জায়গায় এম্পারার কিংডমের ডিভাইন রেভলিউশন দেখতে এসেছি, তাই বিনা কারণে কারোর সাথে ফাইটে করে এই অকেশনকে খারাপ করো না। তখনই সেই জায়গায় এম্পারার কিংডমও চলে আসে, যে এম্পারার ইউকে বলে, আমি অনেক লোকেদেরকে এই জায়গায় ইনভাইট করেছি, যাদের মধ্য থেকে কেউ কেউ তোমার শত্রুও হতে পারে, কিন্তু মনে রেখো ওরা সবাই আমার বন্ধু। যদি তুমি কারোর সাথে ফাইট করার চেষ্টা করো তাহলে বাধ্য হয়ে আমায় তোমাকে ডিসিপ্লিন শেখাতে হবে। এখন এম্পারার কিংডমের এ সমস্ত কথা শুনে এম্পারার ইউ কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে এম্পারার ইউ নিজের ওয়াইফকে বলে, কিংডমকে দেখে তো অনেকে বেশি দুর্বল মনে হয়, উনি এখনও ইমর্টাল এম্পারার লেভেলই রয়েছেন, কিন্তু ওনার পাওয়ার এই লেভেলের থেকে অনেক আগে চলে গেছে। আমি জানি না উনি নিজের লেভেলকে ব্রেক থ্রু কেন করছেন না। যদি উনি চাইতেন তাহলে অনেক সময় আগেই ডিভাইন রেভলিউশন এক্সাম পাশ করে গড রিয়েলমে এন্টার করতে পারতেন। এখন এম্পারার ইউ এসব কথা বলছিল কি, তখনই ওর সামনে ডেভিল এম্পারারও চলে আসে, যে এম্পারার ইউ এর সাথে বন্ধুত্ব করতে এসেছিল। এরপরে নেক্সট সিনে আমরা দেখি এরা সবাই রেভলিউশন এক্সামের কাছে চলে আসে, যেখানে এম্পারার কিংডম একদম সেন্টারে দাঁড়িয়ে নিজের এক্সাম দেওয়ার জন্য রেডি ছিল। এখন ওখানকার লাইটনিং এনার্জিকে দেখে কিনিউ বলে, এটা তো অনেক বেশি পাওয়ারফুল, আমার মনে হয় না এম্পারার কিংডম এটাতে সার্ভাইভ করতে পারবেন। যেটা শুনে সংশি বলে, তুমি ওনাকে একদমই আন্ডার এস্টিমেট করো না, হতে পারে মাস্টার কিংডমের গ্রেড লো, কিন্তু উনি এখানে থাকা সমস্ত ইমর্টাল ডেভিল এবং ডেমনদের থেকে বেশি পাওয়ারফুল। এটাতে কিনিউ বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছ, কারণ আমি এম্পারার কিংডমের ফেসে পরিষ্কার ফুল কনফিডেন্স দেখতে পাচ্ছি যে উনি এই এক্সাম পাশ করে ফেলবেন। অন্যদিকে সংশি বলে, এই ডিভাইন রেভলিউশন 3 স্টেজে বিভক্ত, যেখানে ফার্স্ট স্টেজে কিংডমের ওপরে এক হয়ে পাওয়ারফুল লাইটনিং স্ট্রাইক হয়, যেটা কিংডম একটা শিল্ড বানিয়ে ব্লক করে ফেলে। এটা দেখে তো সবাই একদম অবাক হয়ে যায়। হাউফি অবাক হয়ে বলে, উনি এমনটা কিভাবে করলেন, উনি তো খুব সহজেই ফার্স্ট স্টেজকে ক্লিয়ার করে ফেললেন। ড্র্যাগন এম্পারার কিংডমের এরকম পাওয়ার দেখে এপ এম্পারারকে বলে, আমি বুঝতে পারছি উনি এখন আমাদের সবার থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছেন,
ওই সময় আমরা দেখতে পাই ডিভাইন ট্র্যাবুলেশনের সেকেন্ড স্টেজ স্টার্ট হয়ে যায়, যেখানে এক ড্র্যাগন ফর্মে ডিভাইন ফ্লেম চলে আসে। এখন কিনিউ ওই ব্ল্যাক পার্পল ডিভাইন ফ্লেমকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই সেম ফ্লেম ওর বডিতেও রয়েছে, কিন্তু কিনিউ এই ফ্লেমের বিষয়ে কিচ্ছু জানে না। তখনই সংশি কিনিউকে বলে এটাকে ডিভাইন ফ্লেম বলে, যেটা বাকি নর্মাল ফ্লেমের থেকে অনেকে বেশি পাওয়ারফুল, আর এটা কেবল শুধু গড লেভেল ওরিয়ারের বডিতেই প্রেজেন্ট থাকে। এ সমস্ত কথা শুনে কিনু বুঝতে পেরে যায় যে ও নিজের অরিজিন লেভেলে কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখি ওই ড্র্যাগন কিংডমের উপরে হামলা করে ওকে চারিপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তখনই কিংডমের বডির আশপাশ থেকে কিছু গ্রিন কালারের এনার্জি রিলিজ হতে লাগে, যেটা ওই ড্র্যাগনকে সম্পূর্ণরূপে খতম করে দেয়। কিনু এটা দেখে অবাক হয়ে বলে এম্পারার কিংডম না কোনো ডিভাইন ওয়েপেনের ইউজ করেছে, না ওনার কাছে কোনো ডিভাইন আর্মার রয়েছে। উনি কি করে এত সহজে সেকেন্ড স্টেজকে ক্লিয়ার করে ফেললেন? এরপরে থার্ড স্টেজ মানে শেষ স্টেজের সময় ছিল, যেখানে আমরা দেখতে পাই পোর্টালের ভিতর থেকে এক ব্ল্যাক কালারের ফক বাইরে চলে আসে। হাওফির মনে হয় এটা হয়তো কোনো নর্মাল ফক, কিন্তু কিনিউ ওকে বলে এটা লাইটেনিংয়ের সবথেকে খতরনাক ফর্ম। অন্যদিকে আমরা দেখতে পাই ওই ফক এম্পারার কিংডমকে চারিপাশ থেকে ঘিরে নেয়, যার কারণে ওনার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তার সাথে সাথে চারিপাশে অন্ধকারও হয়ে যায়। এর কারণে কেউ বুঝতে পারছিল না এই জায়গায় কি হচ্ছে। কিনিউ এবং বাকি সবার মনে হচ্ছিল এম্পারার কিংডম হয়তো এই এক্সাম পাস করতে পারেনি। এখন এই সুযোগটা এম্পারার ইউ এবং ডেভিল এম্পারারের জন্য অনেক বেশি ভালো ছিল। এর জন্য ওরা সামনে এগিয়ে কিনিউকে প্রাণে মারতে যাচ্ছিল, যেটা দেখে কিনিউ এবং ওর বন্ধুরাও ফাইটের জন্য রেডি হয়ে যায়। কিন্তু গ্র্যান্ডমা ইনহুয়া সবাইকে শান্ত করিয়ে বলে তোমরা শুধু ডিভাইন এক্সামের দিকে ধ্যান দাও, আমার মনে হয় কিংডম এতে পাস হয়ে যাবে। এখন ওনার কথা সত্যি ছিল, কারণ আমরা দেখতে পাই এম্পারার কিংডম খুব সহজেই ওই ফগের ভিতর থেকে বাইরে চলে আসে, যার সাথে সাথে উনি এই লাস্ট স্টেজকেও ক্লিয়ার করে ফেলেন। এরপরে উনি নিজের পাওয়ার ইউজ করে এম্পারার ইউ এবং ডেভিল এম্পারারকে নিজের জায়গাতেই ফ্রিজ করে দেন, আর বলেন তোমাদের সাহস কী করে হলো আমার টেরিটরিতে ফাইট করার, তোমরা এখানে ফাইট করতে পারবে না। অন্যদিকে হাওফি এবং শেবল একে অপরের সাথে কথা বলছিল যে এম্পারার কিংডম তো অনেকে বেশি পাওয়ারফুল, উনি শুধু নিজের সামান্য পাওয়ার ইউজ করেই এম্পারার ইউ এবং ডেভিল এম্পারারকে একা জায়গায় ফ্রিজ করে দিয়েছেন। অন্যদিকে কিনু বুঝতে পেরে যায় এম্পারার কিংডম কোনো বিশেষ ধরনের জেড গ্রিন ক্রিস্টাল আর্টিফ্যাক্টের ইউজ করছেন, যার সাহায্যে উনি এই ডিভাইন এক্সামকে খুব সহজে পাস করে ফেলেছেন। যেটা শুনে এম্পারার কিংডমও নিজের সমস্ত সত্যি সবাইকে বলে দেয়। উনি বলেন আজ থেকে 10 মিলিয়ন বছর আগে আমি নিজের সাথীদের সাথে ডিসেক্টিভ গড প্যালেসে গিয়েছিলাম, যেই জায়গায় আমি একটা ট্রেজার পাই যার নাম হলো 9 এলিমেন্টাল ওয়াটার পার্ল। যেটা বলার সাথে সাথেই উনি ওই জেড গ্রিন ক্রিস্টাল বাইরে বের করে বলেন এর কারণে আমার পাওয়ার তো অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু এই পার্ল যে কারোর কাল্টিভেশন লেভেলকে সাপ্রেস করে দেয়, যার কারণে আমি এখনও পর্যন্ত লেভেল 8এই রয়েছি। না হলে আমি অনেক হাজার বছর আগেই গড রিয়েলমে এন্টার করতে পারতাম। আসলে কখনো কখনো কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। এটা শুনে ডেভিল এম্পারার হেসে বলে এই আর্টিফ্যাক্ট সত্যি অনেক বেশি অসাম। তার সাথে সাথে সে ওই জায়গায় থাকা সবাইকে বলে এখন হয়তো আপনারা সবাই জানতে পেরে গেছেন ডিসেক্টিভ গড প্যালেস কত বেশি পাওয়ারফুল। ওখানকার শুধু এক আর্টিফ্যাক্টের সাহায্যেই এম্পারার কিংডম এত বেশি খতরনাক হয়ে গেছেন। আর ওই জায়গায় যাওয়ার রাস্তা মানে মিস্টিক গড ট্রেজার তো কিনুয়ের কাছে রয়েছে। এটা শুনে তো ওখানে থাকা কাল্টিভেটাররা অনেকে বেশি শক হয়ে যায়। ওরা অবাক হয়ে বলে সত্যিই কি ওই জায়গায় যাওয়ার ম্যাপ কিনুয়ের কাছে আছে? ওদের তো এই বিষয়ে বিশ্বাসই হচ্ছিল না। যেটা শুনে ডেভিল এম্পারার বলে আমি একা এই কথা বলছি না, বরং এম্পারার ইউ এই বিষয়ে জানেন। এটাতে এম্পারার ইউ বলে এখন আর লুকানোর কোনো রাস্তা নেই। এর জন্য আমি তোমাদের সবাইকে বলতে চাই যে এই কথা একদম সত্যি। কিনিউয়ের কাছে ডিসেক্টিভ গড প্যালেসে যাওয়ার ম্যাপ রয়েছে, তার সাথে সাথে ওর কাছে 10,000 স্ক্রোলও আছে। এখন এম্পারার ইউ এবং ডেভিল এম্পারার এসব কথা সবাইকে এর জন্য বলছিল যাতে সবাই কিনুয়ের পিছনে পড়ে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখি সমস্ত বড় বড় এম্পারাররা এক জায়গায় একত্রিত হয়, যেখানে ডেভিল এম্পারার সবাইকে বলে এখন হয়তো তোমরা জানতে পেরে গেছো কিনিউয়ের কাছে ডিসেক্টিভ গড প্যালেসে যাওয়ার ম্যাপ রয়েছে, আর তোমরা এটাও জানো ডিসেক্টিভ গড প্যালেসে থাকা আর্টিফ্যাক্ট কত বেশি পাওয়ারফুল। আমার তো এই বিষয়ে অবাক লাগছে যে কিনু এখনো পর্যন্ত আমাদের উপরে হামলা করে আমাদেরকে প্রাণে কেন মারেনি। হতে পারে ও এখনও ডিসেক্টিভ গড প্যালেস থেকে কোনো আর্টিফ্যাক্ট হাসিল করেনি। আমাদেরকে কিছু না কিছু করতে হবে, না হলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। যদি এভাবে সবাই ওই জায়গায় যেতে থাকে
তাহলে বিনা কারণে আমাদের প্রাণের ঝুঁকি থাকবে। এর জন্য আমাদের সবাইকে কিছু রুল বানাতে হবে, যাতে 10,000 বছরে কেবল একবারই ওই জায়গায় আমরা যেতে পারি। এর কারণে কারোর কাছেই আনলিমিটেড পাওয়ার আসতে পারবে না, আর সব জায়গায় শান্তি কায়েম থাকবে। এখন এইসব শুনে সমস্ত এম্পারার এর জন্য এগ্রি হয়ে যায়। এখন মিটিং কমপ্লিট হওয়ার পরে সমস্ত এম্পারার ওই জায়গা থেকে চলে যায়। কিন্তু এম্পারার ইউ এবং ডেভিল এম্পারার তো নিজেদের মধ্যেই কোনো প্ল্যান করতে থাকে। এরপরে ওরা নিজেদের সাথে অনেক কাল্টিভেটারদেরকে নিয়ে কিনুয়ের মেনশনে পৌঁছে যায়। অন্যদিকে কিনিউ এবং ওর ব্রাদাররা আজকের দিন ঘটে যাওয়া ডেভিল এম্পারারের চালের বিষয়ে কথা বলছিল। কিনিউ জানতো ডেভিল এম্পারার আসলে কি চায়। এর জন্য সে বলে, কেননা আমরা গিয়ে এম্পারার ইউ এবং ডেভিল এম্পারারকে প্রাণে মেরে ফেলি। ওদেরকে এটা দেখাতে হবে যে আমরা কি করতে পারি, না হলে ওরা এভাবেই আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতেই থাকবে। এখন ওরা এভাবে কথাবার্তা বলছিল কি, তখনই ওরা বাইরে থেকে কিছু লোকেদের শ্যাডো দেখতে পায়, যেটাতে কিনিউ, হাউফি এবং সেবল বুঝতে পেরে যায় যে ওদের ওপরে হামলা হয়ে গিয়েছে। কিন্তু এবার ওরা পালাবে না, বরং মোকাবিলা করবে। অন্যদিকে বাইরে আমরা এম্পারার ইউ এবং ডেভিল এম্পারারকেও দেখি, যারা একে অপরের সাথে কথা বলছিল। এই জায়গায় এম্পারার কিংডম আমাদের কিচ্ছু করতে পারবে না, আর কিনু এবং ওর ভাইদেরকে মারার সবথেকে ভালো জায়গা এটাই। যেটা বলার সাথে সাথেই ডেভিল এম্পারার নিজের এক ঈগলকে ফাইট করার জন্য সামনে পাঠিয়ে দেয়। এখন ঈগলের সিগন্যাল পাওয়ার সাথে সাথেই ওই জায়গায় থাকা বাকি কাল্টিভেটাররা কিনু এবং ওর ভাইদের উপরে হামলা করতে যাচ্ছিলই কি এর আগেই আমরা দেখতে পাই কিনু এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে ওই জায়গায় থাকা অর্ধেক কাল্টিভেটারকে প্রাণে মেরে ফেলে। তার সাথে সাথে সে বলে, ভালো হয়েছে যে এম্পারার ইউ এবং ডেভিল এম্পারার মরার জন্য নিজেরাই এই জায়গায় চলে এসেছে। তার সাথে সাথে কিনুয়ের মাথায় এক অনেক ভালো প্ল্যানও চলে এসেছিল, আর সে এটার বিষয়ে সেবলকে বলে। এখন সেবল এই প্ল্যানে একটু খুশি ছিল না। ও কিনুকে বলে, যদি আমরা এই প্ল্যানে বাইলিংকে সামিল করি তাহলে ও বিনা কারণে মারা যাবে। কিন্তু হাউফি সেবলকে বলে, এমন কিচ্ছু হবে না। কিনু কখনোই এমন কোনো প্ল্যান করবে না যার কারণে আমাদের ফ্যামিলির কেউ মারা যাবে। কিনু নিশ্চয়ই ওদেরকে বাঁচানোর জন্য কিছু একটা ভেবে রেখেছে। এর জন্য কিনু তোমাকে যা বলছে তুমি সেটাই করো। যেটা শুনে সে বলো এর জন্য এগ্রি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই কিনু নিজের ব্রাদারদেরকে নিয়ে সেখান থেকে যেতে লাগে। ওরা আসলে এমনটা দেখাচ্ছিল যে ওরা ওখান থেকে পালানোর চেষ্টা করছে। এখন বাকি কাল্টিভেটাররা ওদেরকে দেখে ওদের পিছনে চলে যায়। রাস্তায় সেবল কিনুকে বলে, আমি বাইলিংকে সমস্ত প্ল্যানের বিষয়ে বলে দিয়েছি। যেটা শুনে কিনু এভাবেই সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু একটা প্ল্যানেটের কাছে যাওয়ার পরে ওরা থেমে যায়। যেটা দেখে তো ওই সব কাল্টিভেটাররা অনেকে বেশি অবাক হয়। এম্পারার ইউ এবং ওর ওয়াইফ এটা দেখে অবাক হয়ে বলে, কিনু হঠাৎ করে ফাইট করার জন্য কেন থেমে গেল? ও কি কিছু প্ল্যান করছে? যেটাতে এম্পারার ইউ বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই আমরা দেখতে পাই ডেভিল এম্পারারের জেড টোকেন গ্লো করতে লাগে, যার কারণে সে বাইলিংয়ের লোকেশনের বিষয় জানতে পেরে যায়। আর ও বুঝতে পারে কিনু এবং ওর পুরো ফ্যামিলি ওই প্ল্যানেটের মধ্যে রয়েছে। এম্পারার ইউ এটা শুনে বলে, আচ্ছা তাহলে কিনু নিজের ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে। যার পরে ও দ্রুত টেলিপোর্ট হয়ে ওইসব কাল্টিভেটারদের সামনে চলে আসে, যেখানে সে ওদেরকে ট্রেজারের লোভ দেখিয়ে বলে, সামনে গিয়ে কিনুকে প্রাণে মেরে ফেলো। যদি তোমরা ওকে খতম করতে পারো তাহলে আমি তোমাদেরকে অনেক মূল্যবান জিনিস দিব। যেটা শুনে ওইসব কাল্টিভেটাররা মনে সাহস জুগিয়ে কিনু এবং ওর ব্রাদারদের ওপরে হামলা করার জন্য সামনে এগোয়। যেখানে আমরা দেখতে পাই কিনু এবং ওর ব্রাদাররাও নিজেদের এনার্জি রিলিজ করে ওদের সাথে ফাইট করা শুরু করে দেয়। এখন এই ফাইটে সেবল, হাউফি এবং কিনু ওদের ওপরে ভারী পড়ে, যেটা দেখে তো কিছু কাল্টিভেটার ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিনু ওদেরকে জীবিত ফিরে যেতে দেয় না, আর সে সবাইকেই এক ঝটকাতেই খতম করে ফেলে। দূরে দাঁড়িয়ে থাকা ডেভিল এম্পারার এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সে দেখতে পায় সেবলের ফ্যামিলি অন্যদিকে পালাচ্ছে। এর জন্য সে বলে, কি হয়েছে যে আমি এদের তিনজনের সাথে ডিরেক্ট ফাইট করতে পারবো না। আমি এদের তিনজনের দুর্বলতা জানি। আসলে ডেভিল এম্পারারের প্ল্যান ছিল ও গিয়ে সেবলের ফ্যামিলিকে বন্দি করে নিবে, যাদের ইউজ করে সে এদের তিনজনকে হারাতে পারবে। যেটা ভাবার সাথে সাথেই ডেভিল এম্পারার সেবলের ফ্যামিলির দিকে এগোনো শুরু করে দেয়। অন্যদিকে জিনু বলে, আমার কিছু একটা গড়বড় লাগছে। আমার মনে হচ্ছে কিনু আমাদের জন্য কোনো না কোনো ট্র্যাপ অবশ্যই সেট করেছে, কিন্তু এখন এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ আমরা দেখতে পাই ডেভিল এম্পারার নিজের জায়গাতেই ফ্রিজ হয়ে যায়, আর মাস্টার বুলান আস্তে আস্তে ওর কাছে আসতে লাগে।
যেটা দেখে ডেভিল এম্পারার ক্রাউনের ইউজ করে নিজেকে আনফ্রিজ করে নেয়। তার সাথে সাথে ডেভিল এম্পারার সিটি মেরে নিজের ইগলকেও সেখানে ডেকে নেয়, যাতে ওই ইগল গিয়ে শেবলের ফ্যামিলিকে মারতে পারে। এখন শেবলের ফ্যামিলিতে কেউ এত বেশি পাওয়ারফুল ছিল না যে তারা ওই ইগলকে আটকাতে পারবে। হাওফান নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু ও এত বেশি পাওয়ারফুল ছিল না। এখন কিনিউয়েরও অনুভব হয়ে গিয়েছিল যে শেবলের ফ্যামিলি বিপদের মধ্যে রয়েছে। এর জন্য সে নিজের ব্রাদারদের নিয়ে ওই দিকে যেতে লাগে, কিন্তু রাস্তার মাঝখানে এম্পারার ইউ এবং ওর ওয়াইফ ওদেরকে আটকায়। অন্যদিকে মাস্টার বুলানের ফাইট ডেভিল এম্পারারের সাথে হচ্ছিল। এখন এরকম সিচুয়েশন খারাপ হতে দেখে মাস্টার বুলান ততক্ষণাৎ ডেভিল এম্পারারকে ছেড়ে শেবলের ফ্যামিলিকে বাঁচাতে চলে যায় আর গিয়ে ওই ইগলের ওপরে হামলা করে। এখন এই সুযোগে ডেভিল এম্পারার আবারও কিনিউ এবং ওর ব্রাদারদের কাছে চলে আসে, যেখানে শেবল ওর ওপরে হামলা করা শুরু করে দেয়। কিন্তু তখনই সেই জায়গায় ডেভিল এম্পারারের সুপারিনটেন্ডেন্ট এবং সার্ভেন্ট চলে আসে, আর ওরাও শেবলের উপরে হামলা করতে লাগে। এখন শেবল একা এদের তিনজনকে সামলাতে পারত না। অন্যদিকে নিচে হাওফি এবং কিনিউয়ের ফাইট বাকি কাল্টিভেটারদের সাথে হচ্ছিল, যেখানে কিনিউ 10,000 ফিঙ্গার টেকনিকের সাহায্যে ওদের ওপরে হামলা করে দেয়। কিন্তু যখন ও দেখে শেবলকে চারিপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, তো সে হাওফিকে বলে, তুমি গিয়ে শেবলকে সাহায্য করো, আমি একাই এদের সবাইকে দেখে নিব। এখন হাওফি কিনিউয়ের কথা শুনে ততক্ষণাৎ নিজের স্টিকের ইউজ করে ওই সুপারিনটেন্ডেন্ট এবং সার্ভেন্টের ওপরে হামলা করা শুরু করে দেয়, যার কারণে এখন শেবলের ফাইট শুধু ডেভিল এম্পারারের সাথে হতে যাচ্ছিল। আর সে ডেভিল এম্পারারকে দেখে বলে, আজকের দিন আমি সব কিছু খতম করে ফেলবো। কিন্তু এটাতে ডেভিল এম্পারার হেসে বলে, তোমার মধ্যে কি এতটা সাহস আছে? কারণ আমার মনে হচ্ছে তুমি হয়তো ভুলে গেছো আমার স্পিড কত বেশি। এখন শেবল ওর কথা ইগনোর করে ততক্ষণাৎ সামনে গিয়ে হামলা করা শুরু করে দেয়, যেখানে ডেভিল এম্পারারও ক্রাউনের ইউজ করে নিজের স্পিড অনেক বেশি বাড়িয়ে নেয়, যার কারণে শেবল ওকে টাচও করতে পারে না। অন্যদিকে ডেভিল এম্পারার কন্টিনিউ শেবলের উপরে হামলা করে ওকে ইনজোর্ড করছিল। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে নিজের আশেপাশে থাকা সমস্ত কাল্টিভেটারদেরকে মেরে ফেলেছিল, আর এখন ওর মোকাবেলা হচ্ছিল এম্পারার ইউ এবং জিনুর সঙ্গে, যারা দুজনে একসাথে অনেক বেশি পাওয়ারফুল। এখন কিনিউ নিজের মিটিওর ফিঙ্গার টেকনিকের সাহায্যে ওদের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ওরা খুব সহজেই ওই টেকনিককে ডজ করে নেয়। তার সাথে সাথে ওরা দুজনে মিলে কিনিউয়ের ওপরে 1000 স্ল্যাশ অ্যাটাক করে দেয়। এখনও দূর থেকে এ সমস্ত কিছু শেবলের ওয়াইফ এবং ওর মেয়েও দেখছিল, যেখানে হেটংয়ের নিজের ফাদার এবং আঙ্কেল কিনিউয়ের জন্য চিন্তা হচ্ছিল। আর ও বলে, ভালো হতো যদি আমি এদেরকে সাহায্য করতে পারতাম। অন্যদিকে হাওফান বলে, আমাকে ক্ষমা করে দিও, আমিও কোনো কাজের নই, না হলে আমি তোমার ফ্যামিলিকে বাঁচাতে অবশ্যই সাহায্য করতাম। তখনই হেটংয়ের মনে পড়ে মাস্টার বুলান তো এই জায়গাতেই রয়েছে। এর জন্য সে গিয়ে মাস্টার বুলানকে মানানোর চেষ্টা করে যাতে সে গিয়ে কিনিউকে সাহায্য করে, কিন্তু মাস্টার বুলান পরিষ্কার এর জন্য মানা করে দেয়। সে বলে, আমার দায়িত্ব শুধু তোমাদেরকে প্রোটেক্ট করা, আমি কোনো ফাইটে পার্টিসিপেট করতে পারবো না। যেটাতে হেটং বলিউড লেভেলের অ্যাক্টিং করে বলে, ঠিক আছে আঙ্কেল, যদি তুমি না যাও তাহলে আমিই যাব, কিন্তু তুমি তো জানো আমি কত বেশি দুর্বল, আর আমি গেলে পরে ইনজোর্ড হয়ে যাব, আর হতে পারে আমি আর বাঁচবও না। আর এরপরে তাহলে তোমার সাথে কে ঘুরতে যাবে, কে টাইম স্পেন্ড করবে? এখন এ সমস্ত ইমোশনাল ড্রামার কারণে মাস্টার বুলানকেও বাধ্য হয়ে ওর কথা মানতে হয়, আর সে বলে, ঠিক আছে, আমি ওকে বাঁচাতে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখি 1000 স্ল্যাশ অ্যাটাকের কারণে কিনিউয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখনই মাস্টার বুলানও ওই জায়গায় চলে আসে, যাকে দেখে এম্পারার ইউ নিজের ওয়াইফকে বলে, আমি এর পাওয়ার লেভেলকে সেন্স করতে পারছি না, আমার একে অনেক বেশি খতরনাক মনে হচ্ছে। কিন্তু ওর ওয়াইফে বলে, এই মুহূর্তে আমাদের ওর ওপরে ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিনিউ আমাদের সামনে রয়েছে, আমাদেরকে শুধু ওর ওপরে আর একটি অ্যাটাক করতে হবে, আর আমরা ওকে প্রাণে মেরে ফেলবো। এখন এসব বলে ওরা কিনিউয়ের ওপরে হামলা করার জন্য রেডি হচ্ছিল কি তখনই মাস্টার বুলান নিজের পাঞ্চ ইউজ করে এম্পারার ইউয়ের ওপরে হামলা করে দেয়। এখন কিনিউ মাস্টার বুলানের এন্ট্রিকে দেখে একটু অবাক হয়ে যায়, যার পরে সে তৎক্ষণাৎ মিটিওর স্টোনের ইউজ করে নিজেকে হিল করে নেয়। এরপরে সে মাস্টার বুলানের কাছে এসে জিজ্ঞেস করে, মাস্টার বুলান, আপনি তো ফাইট করতে চাচ্ছিলেন না, তাহলে আপনি এখানে কি করছেন? যেটাতে মাস্টার বুলান বলে, আসলে হেটং এমন ড্রামা করলো যে আমাকে বাধ্য হয়ে তোমাকে সাহায্য করতে আসতেই হলো। এখন কিনিউ এটা শুনে ওনাকে ধন্যবাদ জানায়। এখন মাস্টার বুলান কিছু বলতেই যাচ্ছিল কি তখনই আকাশে একটা পোর্টাল ওপেন হয়, যেটা মাস্টার বুলানকে এই জায়গা থেকে টেলিপোর্ট করে নিয়ে যায়। এখন কিনিউ এটা দেখে কিছু বুঝতে পারে না যে এখনই এটা কি হলো। অন্যদিকে আমরা এম্পারার ইউকে দেখি যে মাস্টার বুলানের অ্যাটাকের কারণে অনেকে বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল।
জিনু বলে জানি না এই কিনিউ আসলে কে, কারণ যখনই আমরা তাকে মারার চেষ্টা করি তখন কোনো না কোনো পাওয়ারফুল লোক এসে একে বাঁচিয়ে নেয়। ওরা এসব কিছু ভাবছিলই কি তখনই হঠাৎ করে কিনিউ ওই জায়গায় চলে আসে যে এম্পারার ইউকে বলে এখন আমি নিজেকে হিল করে নিয়েছি। আজকে তুমি আমার ফ্যামিলিকে মারার চেষ্টা করেছিলে, এই কারণে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। যেটা শুনে তো এম্পারার ইউ অনেক বেশি রেগে যায়, আর সে কিনিউকে বলে তোমার সাহস কী করে হলো এসব বলার? তুমি এটা ভাবলেও কি করেছে তুমি একা আমাদের দুজনকে হারাতে পারবে? যেটা বলার সাথে সাথেই এম্পারার ইউ এবং ওর ওয়াইফ নিজেদের তলোয়ারের সাহায্যে কিনিউয়ের উপরে হামলা করা শুরু করে দেয়, যেখানে ওরা কিনিউয়ের আশেপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিয়েছিল যাতে ওরা কিনিউকে পিষে মারতে পারে। এখন এই ব্যারিয়ার অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেটা দূর থেকে সেবল এবং হাউফিও দেখতে পারছিল, কিন্তু ওরা কিনিউকে কোনো রকম সাহায্য করতে পারে না, কারণ ওরাও ফাইটে সম্পূর্ণরূপে ব্যস্ত ছিল। অন্যদিকে আমরা দেখি ওই ব্যারিয়ারও আস্তে আস্তে ছোট হচ্ছিল, যার কারণে কিনিউ নিজের হোলি আর্মারকে অ্যাক্টিভেট করে নেয়, যেটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর এর জন্য কিনিউ খুব সহজেই ওই ব্যারিয়ারকে ডিস্ট্রয় করে ফেলে, যেটা দেখে তো এম্পারার ইউয়ের বিশ্বাসই হয় না। আর সে নিজের ওয়াইফকে বলে এখন আমাদের এর ওপরে নিজেদের সব থেকে পাওয়ারফুল টেকনিকের ইউজ করতে হবে, কারণ আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই। এটা বলার সাথে সাথেই এম্পারার ইউ এবং ওর ওয়াইফ নিজেদের কম্বাইন শর্ট টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যেটার সাহায্যে ওরা কিনিউর ওপরে হামলা করে। এখন এটা দেখে কিনিউ নিজের তলোয়ার বের করে ওই অ্যাটাককে ব্লক করতে লাগে, কিন্তু এম্পারার ইউ নিজের তলোয়ারের পাওয়ার কন্টিনিউ বাড়াচ্ছিল, যার কারণে ওরা কিনিউর ওপরে ভারী পড়তে লাগে, যেটাতে কিনিউ নিজের মিটিওর স্টোনের ইউজ করে এনার্জি বাড়িয়ে নেয়, যার কারণে সে ওই কম্বাইন তলোয়ারকে সারপাস করে দেয়। আর এর জন্য এম্পারার ইউ একটু ইনজোর্ড হয়ে পড়ে, যেটা দেখে তো জিনু অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু এটা কিনুয়ের জন্য একটা দারুণ সুযোগ ছিল ওদেরকে মারার। এর জন্য সে তৎক্ষণাৎ নিজের স্কাই ব্রেকিং টেকনিকের ইউজ করে ওদের দুজনের উপরে হামলা করে দেয়। এখন ওই অ্যাটাককে নিজেদের দিকে আসতে দেখে এম্পারার ইউ জিনুকে সাইডে সরিয়ে দেয়, আর ওই অ্যাটাককে সোজা গিয়ে এম্পারার ইউয়ের বডির আরপার হয়ে যায়। এখন এই বিষয়টা জিনু একদমই সহ্য করতে পারে না, আর সে হামলা করার জন্য কিনুয়ের দিকে এগোয়। অন্যদিকে এম্পারার ইউ বুঝতে পেরে গিয়েছিল তার শেষ সময় চলে এসেছে, আর জিনু যদি এই মুহূর্তে কিনুয়ের সাথে ফাইট করতে যায় তাহলে ও মারা যাবে। এর জন্য সে সোজা জিনুর কাছে গিয়ে ওকে এই জায়গা থেকে নিয়ে যায়। এরপরে সিন শিফট হয়ে গ্র্যান্ডমা ইউনহর উপরে চলে আসে, যে একটা জায়গায় বসে সমস্ত কিছু দেখছিল। আর সে কিনুয়ের এরকম পাওয়ার দেখে বলে আমার ওর ওপরে আগেই সম্পূর্ণ বিশ্বাস ছিল। তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি মাস্টার বুলানকে গ্র্যান্ডমা ইনহাই এই জায়গাতে নিয়ে এসেছিল, কারণ উনি জানতেন কিনু একাই ওদেরকে সামলাতে পারবে। এরপরে আমরা হাউফিকে দেখি যেখানে ওর ফাইট ওই সুপারিনটেন্ডেন্ট এবং সার্ভেন্টের সাথে হচ্ছিল, যেখানে হাউফি রেগে নিজের স্পিরিচুয়াল ফর্মকে অ্যাক্টিভেট করে নেয়। তার সাথে সাথে সে স্কাই ক্যাপ্টার টেকনিককেও অ্যাক্টিভেট করে ওদের দুজনের উপরে হামলা করতে লাগে, যার কারণে ওরা দুজন খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। ওরা বুঝতে পেরে গিয়েছিল ওরা দুজন একসাথে মিলেও হাউফির মোকাবিলা করতে পারবে না। এর জন্য ওরা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কিনু হাউফির কাছে এসে বলে সাব্বাস, আমার তো মনে হচ্ছিল তোমার আমার সাহায্যের প্রয়োজন পড়বে, কিন্তু তুমি তো একাই ওদের দুজনকে হারিয়ে দিয়েছো। যেটাতে হাউফি বলে এমন কোনো ব্যাপার না, আমার তো শুধু এই বিষয়ে আফসোস হচ্ছে যে ওরা দুজন এখান থেকে বেঁচে পালিয়ে গেল। যেটাতে কিনু বলে চলো ছাড়ো, আমরা এই মুহূর্তে ওদের পিছু করব না, এখনকার মতো আমাদের সেবলকে সাহায্য করতে হবে। এদিকে আমরা সেবলকে দেখি যার ফাইট ডেভিল এম্পারারের সাথে হচ্ছিল, যেখানে অনেকে বেশি আহত হওয়ার পরেও সেবল হার মানছিল না। সে নিজের স্পিরিচুয়াল ফর্ম অ্যাক্টিভেট করে রেগে ডেভিল এম্পারারের উপরে হামলা করে দেয়, যেটাকে ব্লক করার ডেভিল এম্পারার নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু সে ওই অ্যাটাকের কারণে অনেকে বেশি ইনজোর্ড হয়ে যায়। তার সাথে সাথে আমরা দেখতে পারি কিনিউ এবং হাউফিও ওই জায়গায় এতক্ষণে পৌঁছে গিয়েছিল। এখন এদের তিনজনকে নিজের সামনে দেখে ডেভিল এম্পারারের অনেকে বেশি রাগ হচ্ছিল, আর সে বলে আমি তোমাদের তিনজনকে জীবিত ছাড়ব না। যেটা বলার সাথে সাথেই সে নিজের এনার্জি একত্রিত করে একটা স্পিরিচুয়াল ফিস্টের সাহায্যে এদের তিনজনের ওপরে হামলা করে দেয়, কিন্তু এরা তিনজন খুব সহজেই ওই অ্যাটাককে নষ্ট করে ফেলে। যেটা দেখে তো ডেভিল এম্পারার একদম শক হয়ে যায়। ও বুঝতে পেরে গিয়েছিল আমি এদের তিনজনের মোকাবিলা করতে পারবো না। এর জন্য সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিনিউ ওকে এত সহজে ওখান থেকে যেতে দেয় না, বরং ওরা তিনজন মিলে ডেভিল এম্পারারকে ঘিরে ফেলে, যেখানে ওরা তিনজন একসাথে ডেভিল এম্পারারের উপরে হামলা করে দেয়। এখন ওই অ্যাটাককে আটকানোর ডেভিল এম্পারার নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু ওদের তিনজনের এই কম্বাইন অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে ডেভিল এম্পারার খুব বেশি ইনজোর্ড হয়ে যায়। আর সে ভাবতে লাগে যদি আমি বেশিক্ষণ সময় এই জায়গায় থাকি তাহলে আমার মৃত্যু নিশ্চিত।
যার কারণে ডেভিল এম্পায়ার নিজের ক্রাউনের ইউজ করে তৎক্ষণাৎ নিজের স্পিড বাড়িয়ে ওখান থেকে চলে যায়। এখন হাউফি এবং সেবল ওকে ফলো করতে যাচ্ছিল, কিন্তু কিনিউ ওদেরকে বলে ছেড়ে দাও। যার পরে ওরা তিনজন নিজেদের মেনশনে চলে আসে, যেখানে তো হাউফির অনেক বেশি রাগ হচ্ছিল। আর ও বলে আজকে আমাদের লাভ কি হলো, আমরা ওদেরকে জীবিত ছেড়ে দিলাম। যেটাতে কিনিউ বলে তুমি চিন্তা করো না, আমি এম্পায়ার ইউয়ের ওপরে স্কাই ব্রেকিং টেকনিকের সাহায্যে হামলা করেছি, যার কারণে ও খুব খারাপভাবে আহত হয়ে পড়েছে। আমার মনে হয় না ও কখনো নিজেকে হিল করতে পারবে। অন্যদিকে সেবল একটা হিলিং পিল বের করে হাউফানকে দিয়ে দেয়, কারণ আজকে ও বাইলিং এবং হেটংকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল। এখন সব কিছু খুব ভালোই চলছিল, তখনই সেই জায়গায় মাস্টার বুলান চলে আসে, যে কিনিউকে বলে আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। এটা বলার সাথে সাথেই সিন শিফট হয়ে এম্পায়ার ইউ এর প্যালেসে চলে আসে, যেখানে এম্পায়ার ইউ এবং জিনু ফিরে এসেছিল। আর এখন এম্পায়ার ইউ এর অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যেটা দেখে তো জিনুর অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর সে এম্পায়ার ইউকে নিজের সামনে বসিয়ে ওকে হিল করার সম্পূর্ণ চেষ্টা করে। এম্পায়ার ইউ ওকে বলে তুমি থেমে যাও, তুমি আমাকে হিল করতে পারবে না, আমার অবস্থা অনেক বেশি খারাপ, আমার শেষ সময় চলে এসেছে, এর জন্য আমি তোমাকে কিছু কথা বলতে চাই। প্রথমে তো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে যা যা প্রমিস করেছি আমি সেগুলো রাখতে পারিনি, না আমি আর এখন তোমার সাথে থাকতে পারবো। যেটা বলে এম্পায়ার ইউ নিজের কাছ থেকে একটা আর্টিফ্যাক্ট বের করে জিনুকে দিয়ে দেয়। তার সাথে সাথে সে বলে এটা আমার শেষ চিহ্ন হিসেবে আমি তোমাকে দিলাম, আমার মৃত্যুর পরে তুমি কিনিউয়ের কাছ থেকে বদলা নেওয়ার চেষ্টা করো না, কারণ কিনিউ এবং ওর ব্রাদাররা এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তুমি ওদের থেকে জিততে পারবে না। এখন এই সিন অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, জিনু কান্না করছিল, ও বলে না তুমি মরতে পারো না। অন্যদিকে এম্পায়ার ইউ নিজের শেষ সময়ে নিজের ওয়াইফকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর এরই সাথে এম্পায়ার ইউ এর গল্প এখানেই শেষ হয়ে যায়। জিনু এসব কিছু সহ্য করতে পারছিল না, সে জোরে চিৎকার করে ওঠে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।